এমন সময় নিবারণ উঠে দাঁড়িয়ে সবেগে দাঁড়ের বাড়ি মারল জানোয়ারটার মাথায়। সঙ্গে সঙ্গে বাঘের ভীষণ গর্জন শুনতে পেলাম এবং নিবারণ ও মনু দুই দিক থেকে জানোয়ারটার মাথায় বারবার আঘাত করতে লাগলো। বাঘটা মুখ ঘুরিয়ে ডাঙার দিকে চম্পট দিল। তার দেহের গতি শিথিল হয়ে এসেছে। ডাঙায় উঠে সেটা হেতাল ঝোপের মধ্যে মিশে গেল। তারপর একটা আর্ত চিৎকার করে উঠল। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে সুন্দরবনের 7 বছর। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সাগরদ্বীপে প্রতি বছরই একটি খুব বড় রকমের মেলা বসে। বহু মানুষ, বহু সাধু সন্ন্যাসীর সমাগম হয় এবং মেলায় নানা দেশের ব্যবসায়ীরাও এসে উপস্থিত হয়। যাত্রীরা ভোরে উঠে সাগরে স্নান সারে, তারপর পঞ্চরত্ন দিয়ে সাগরে পুজো করে কপিল মুনির মন্দিরে গিয়ে মুনির প্রতিমূর্তি দর্শন করে। তখন স্টিমার ছিল না, নৌকোই ছিল গঙ্গাসাগরে যাতায়াতের একমাত্র উপায়। কিন্তু সেই তীর্থস্থানে নৌকোয় বাস করার থেকে বালির ওপরে শুয়ে রাত কাটানোতেই বেশি পুণ্য বলে অনেকে মনে করত। তবে তীর্থস্থানে যেমন অনেকে পুণ্য সঞ্চয় করতে যায়, তেমনি অনেকে আবার কুমতলবেও যায়। তাই ওখানে চোর ডাকাতেরও অত্যন্ত উপদ্রব ছিল। তখন আমার বয়স বড় বেশি নয়। আমি দাদামশাইয়ের সঙ্গে গঙ্গাসাগর গিয়েছিলাম। বাড়ির কারো ইচ্ছে ছিল না যে আমি যাই এবং দাদামশাইও প্রথমটায় আমাকে নিয়ে যেতে রাজি হননি। কিন্তু আমি জেদ ধরে বসলাম, আমি যাবই। জানতাম আমার আবদার কখনোই অপূর্ণ থাকে না। দাদামশাই আমাকে ফেলে যেতে পারলেন না। যথাসময় গঙ্গাসাগরে আমাদের বজরা গিয়ে পৌঁছল। ছোট বড় অনেক নৌকাই সেখানে ছিল, কিন্তু কোনো বজরা ছিল না। তাই বজরা দেখতে কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে গেল। দেখেছিস, বড় লোক মনে হচ্ছে। বাবারে, এত বড় নৌকা! আরে নৌকা নয় রে, এটা বজরা। এটা বজরা। তীরে ওঠার পরে দাদামশাই একজন বিশ্বস্ত লোকের হাতে আমার ভার দিয়ে নিজের তীর্থের কাজ করতে চলে গেলেন। আমি সেই লোকটার সাথে ঘুরে ঘুরে মেলা দেখে বেড়াতে লাগলাম। দাদামশাই সারাদিন নিজের কাজ করতেন। আমি কি করতাম না করতাম সেদিকে দেখার মতো ফুরসত তার কাছে ছিল না। আমি যে মেলায় শুধু ঘুরে বেড়াতাম তা কিন্তু নয়। দাদামশাইয়ের কড়া হুকুম ছিল, শোনো, এই নাতিটি কিন্তু আমার প্রাণ। এ যা চাইবে একে সব কিনে দেবে। সুতরাং আমার খুব মজা। নাগরদোলায় চড়তাম, যা খুশি কিনতাম। 3 দিন কি আনন্দেই যে কাটিয়েছিলাম। আমার চলাফেরা এবং ভাবগতিক দেখে অনেকেই আমাকে লক্ষ্য করত এবং অনেক নিষ্কর্মা লোক আমাদের সঙ্গে সঙ্গে ঘুরত। আমরা পৌঁছানোর পরের দিনই দেখলাম মগের মতো চেহারার একটি লোক প্রায় সারাদিন আমাদের সাথে ঘুরল। লোকটা কে? সারাক্ষণ পেছন পেছন ঘুরছে। আমাদের কাছেও আসেনি, আর কোনো কথাও আমাদের জিজ্ঞেস করেনি। দূর থেকে যেন আমাদের লক্ষ্য করছিল। পরদিন আমরা মেলায় গিয়ে সেই লোকটাকে আর দেখতে পেলাম না। কিন্তু আমার বয়সী একটা ছেলের সঙ্গে বেশ ভাব জমে গেল। ওর নাম মনু। আমি ওকে মনু বলে ডাকতাম। ওর সাথে মেলায় ঘুরে ঘুরে আমি অনেক গল্প করলাম। মনু, তোর বাড়ি কোথায় রে? তোমার বাড়ি কোথায়? অনেক দূরে। তো তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, দাদু। আমরা সন্ধ্যের সময় বজরায় ফিরলাম। মনু আমার সঙ্গে সঙ্গে বজরা পর্যন্ত এলো। আমি বজরায় উঠলাম, ও ফিরে গেল। মনু, আসছি রে, আবার পরে কখনো দেখা হবে। মনুর ওপর আমার কেমন একটু মায়া হচ্ছিল। বজরার ভেতর থেকে মনু চলে গেছে কিনা সেটা দেখার জন্য তীরের দিকে তাকিয়ে দেখি মনু তীরের কিছু দূরে
আগের দিনের সেই লোকটার সঙ্গে দাঁড়িয়ে কি যেন কথা বলছে। মনুর ওপর আমার মায়া জন্মেছে ঠিকই, কিন্তু ওই লোকটাকে দেখে আগের দিন থেকেই বিরক্ত লাগছিল। মনু ওর সঙ্গে কথা বলছে দেখে আমার ঠিক ভালো লাগলো না। পরদিন সকালে আমাদের বাড়ি ফেরার কথা, সুতরাং বন্দোবস্ত শুরু হলো। দাদু সন্ধ্যের সময় এসে বলে গেলেন, আমি সারা রাত কপিল মুনির মন্দিরে থাকব, জপ করব সেখানে। ভোরে বজরায় ফিরব, তখনই বজরা খোলা হবে, সবাই সাবধানে থাকবে। দাদু ভাই, তুমি সাবধানে থেকো কিন্তু। দাদু চলে গেলেন। সন্ধ্যের পরেই আমাদের খাওয়া শেষ হলো এবং সারা দিনের ক্লান্তির পর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে জেগে অকারণেই কেমন যেন একটু ভয় ভয় করছে। সকাল হয়েছে কিনা দেখবার জন্য আমি বজরার একধারে জানালা তুলে তীরের দিকে তাকালাম, কিন্তু এ কি, তীর কোথায়? যত দূর দেখা যায় শুধুই জল। বড় ভয় হলো। আমার যিনি অভিভাবক ছিলেন তাকে ডেকে সব কথা বললাম। আমার কথা শুনে তিনি বাইরে গিয়ে দেখলেন সত্যি সত্যি বজরা আর তীরের কাছে বাঁধা নেই, অকুল সমুদ্রে ভেসে যাচ্ছে। মাঝিরা তাড়াতাড়ি উঠে হালের দিকে যেতে যাবে, এমন সময় হালের দিক থেকে কে যেন কর্কশ গলায় বলে উঠল, খবরদার, কেউ এক পা নড়ছো কি মরছো। মাঝি তাকিয়ে দেখল হালের কাছে 3 জন লোক তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে বজরার সামনের দিকে 6-7 জন লোক নিঃশব্দে বসে আছে। তারাও এই কথায় তলোয়ার নিয়ে উঠে দাঁড়ালো। আমার অভিভাবক বলে উঠলেন, সর্বনাশ, আমরা আরাকানি দস্যুদের হাতে পড়েছি। কি কি বলছো তুমি? ডাকাতের হাতে পড়েছি শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বজরায় আমাদের সঙ্গে 2 জন বরকন্দাজ ছিল। তলোয়ার খুলে বজরার দরজা চেপে দুজনে দাঁড়িয়ে বলল, খবরদার, এদিকে এসো না। যতক্ষণ হাতে তলোয়ার আছে ততক্ষণ কারোর সাথে নেই যে মনিবের চুলটিও স্পর্শ করে। আমাদের নৌকোয় 6 জন মাঝি, 2 জন বরকন্দাজ, 2 জন চাকর, আমার অভিভাবক এবং আমি। এদিকে ডাকাতেরা প্রায় 7-8 জন। বরকন্দাজের কথা শোনা মাত্র একজন ডাকাত হো হো করে হেসে উঠল। অকুল সমুদ্রে রাতের নিস্তব্ধতার মধ্যে সেই বিকট হাসি আকাশে এমন ভাবে প্রতিধ্বনিত হলো যে আমার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। পর মুহূর্তে অস্ত্রের ঝনঝন আমার কানে গেল। দেখলাম দুপক্ষের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হয়েছে। দেখতে দেখতে বরকন্দাজদের তলোয়ারের আঘাতে 2 জন দস্যু জলের মধ্যে পড়ে গেল। কিন্তু পর মুহূর্তে আমাদের একজন বরকন্দাজও দস্যুদের হাতে প্রাণ হারালো। আমি ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে আছি। আস্তে আস্তে কিরকম যেন অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম রাত পেরিয়ে ভোর হয়েছে, তবে আমাদের সে বজরাও নেই, সঙ্গের লোকজনও নেই। একটা খোলা নৌকোর ওপর আমি শুয়ে আছি। ধীরে ধীরে নৌকোর ওপর উঠে বসলাম। একটা খালের মধ্যে দিয়ে নৌকোটা যাচ্ছে। 8-10 জন বলিষ্ঠ লোক দাঁড় টানছে। ভোর হয়েছে বটে, কিন্তু সেই খালের দুপাশে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তবু সেই অল্প আলোয় দেখে বুঝলাম এরা গতরাতের সেই আরাকানি দস্যু দল। আমাদের বজরা লুটপাট করে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি উঠে বসা মাত্র পেছন থেকে একজন বলে উঠল, কি গো বাবু, ঘুম ভাঙলো? আমি তাকিয়ে দেখলাম, আরে এ তো সেই লোকটা যে মেলায় আমাদের পিছু নিয়েছিল। এবার আমি সবটা বুঝতে পারলাম। মেলায় আমার ভাবগতিক দেখে ও মনে করেছিল যে আমরা খুবই বড় লোক,
তাই আমাকে লক্ষ্য করছিল। পরদিন মনুর সঙ্গে আমার আলাপ হয়। সেও বোধহয় এদেরই লোক এবং বোধহয় ওই উদ্দেশ্যেই আমার সঙ্গে ভাব জমিয়েছিল। মনুর সঙ্গে ভাব করার জন্য আমার মনে মনে কেমন যেন অনুতাপ হচ্ছে। আমাদের বজরা কোথায়? আমাদের লোকজন কোথায়? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যাবো না আমি তোমাদের সঙ্গে। তোমরা আমাকে আমার সঙ্গীদের কাছে দিয়ে এসো। ছেলেটা বলে কি? তোমাদের বজরা এবং লোকজন এতক্ষণ জলের নিচে বিশ্রাম করছে। সেখানে যাওয়ার চেয়ে বোধহয় আমাদের সঙ্গে যাওয়াটাই ভালো। আর কেই বা তোমাকে সেখানে দিয়ে আসতে যাবে, কি বলো? বুঝলাম ডাকাতরা আমাদের সঙ্গের লোকজনকে হত্যা করে বজরা সমেত সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। আর তাছাড়া কোথায় নামবে এখানে? এই যে সুন্দরবন, এখানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, সে কথা কি জানো না? বিশ্বাস না হয় ওই দেখো। আমি তাকিয়ে দেখলাম তীরের কাছে জঙ্গলের মধ্যে একটা চিতাবাঘ জল পান করছে। বুঝলাম জোর করে লাভ নেই। বসে পড়লাম। বাড়ির কথা, মা বাবার কথা, ভাই বোনের কথা, দাদুর কথা সব একে একে মনে পড়তে লাগলো। এদিকে সেই গভীর জঙ্গলের মধ্যে অনেক ঘুরে ফিরে নৌকোটা একটা জায়গায় এসে থামল। দেখলাম মনু দৌড়ে আসছে। আমার কাছে এসে বলল, ভাই এসো, এইটা আমাদের বাড়ি। আমি আসবো তুমি জানতে? হ্যাঁ, বাবা বলেছিল আমি যদি বাবার কথা মতো কাজ করি তাহলে আমার খেলার সঙ্গী করার জন্য তোমার এনে দেবে। এরপর আমি আর কিছু বললাম না। সেদিন বিকেলে বেড়ানোর সময় একটা বনফুল দেখে তার দিকে এগিয়ে গেলাম। একটা ফুল ধরার জন্য হাত বাড়াতেই মনু চিৎকার করে উঠল। সাবধান! আমি চমকে গিয়ে জলের মধ্যে পা পিছলে পড়ে গেলাম। মনু তাড়াতাড়ি এসে আমাকে জল থেকে তুলল। ডাঙায় উঠে যা দেখলাম আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি যখনই জলের দিকে পা বাড়িয়েছিলাম জঙ্গলের ভেতর থেকে একটা মস্ত বড় বাঘ আর একটা প্রকাণ্ড কুমির একই সময় আমাকে লক্ষ্য করছিল। বাঘ যখন আমাকে ধরার জন্য লাফ দেয় ঠিক তখনই মনু তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এবং আমি ঠিক সেই সময় জলের মধ্যে পড়ে যাই। এদিকে ঠিক যে সময় বাঘ লাফ দেয় কুমিরও সেই সময় আমাকে ধরতে আসে। বাঘটা লাফ দিয়ে কোথায় আমাকে ধরবে সে গিয়ে পড়ে কুমিরের মুখের মধ্যে। মনুর সাথে খুব অল্প দিনেই আমার খুব ভাব হয়ে গেল। কিসে আমি আনন্দ পাবো, কিসে এই জঙ্গলে থাকার কষ্ট আমার দূর হবে, সেই চিন্তাতেই সে থাকত। মনুর বুদ্ধিও ছিল বেশ তীক্ষ্ণ। মনুর মাও আমাকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতেন। বাস্তবিকই মনু ও তার মায়ের যত্ন, আদর ও ভালোবাসায় আমি কোনো কষ্ট বা অভাব বোধ করতাম না। প্রথম প্রথম বাড়ির জন্য যে কষ্ট হতো তাও যেন ক্রমে ভুলে গেলাম। মনু আমার বয়সী হলেও তার শরীর বলিষ্ঠ। এরকম দুঃসাহসী ছেলে আমি আগে কখনো দেখিনি। তীর চালনা, তলোয়ার খেলা এবং বন্দুকের ব্যবহার সবই সে পারে। মনুর সঙ্গে থাকতে থাকতে আমিও এসব শিখতে লাগলাম। এই দাও, এইভাবে তীরটা ধনুকের মধ্যে ঢুকিয়ে। আরে না না, হচ্ছে না। আমার হাতটা লক্ষ্য করো, আমি কিভাবে করছি দেখো। কয়েকদিন ধরে একটা বাঘ আমাদের বাড়ির কাছে ভারী দৌরাত্ম্য শুরু করেছিল। রাতে তার ভয়ে আমাদের তটস্থ থাকতে হয়েছিল। কখনো ঘরের আনাচে কানাচে কোনো ছোট জন্তুর ওপর লাফিয়ে পড়ছিল, আবার কখনো উঠোনের ওপর দাঁড়িয়ে ডাক ছাড়ছিল। সকালে উঠে প্রতিদিনই দেখতে পেতাম হরিণের মাথা, শুয়োরের দাঁত, কোথাও বা খানিকটা হরিণের পা। বাঘটাকে মারার জন্য খুব চেষ্টা হতে লাগলো, কিন্তু একদিন সকালে বাঘের ভয়ানক ডাকে আমাদের ঘুম ভেঙে গেল। উঠেই শুনলাম বাঘ ফাঁদে পড়েছে। আর দেরি না করে সকলে তীর ধনুক, বন্দুক ও লাঠি ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়লাম। ফাঁদে পড়িছে গো, এই বাঘ তো ধরা পড়িছে।
আমরাও সঙ্গে গেলাম। গিয়ে দেখলাম আমাদের পাতা জালে পড়ে বাঘটা ভয়ানক তর্জন গর্জন করছে এবং জাল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য ভারী লম্ফঝম্প করছে। দেখলাম বাঘটাকে তখনই গুলি করে মেরে ফেলা হলো। কিছুদিন পরে মনু একদিন চুপি চুপি আমায় বলল, চলো আজ শিকারে যাওয়া যাক, সে কিকটা কি। দুপুরের আগে খাওয়া দাওয়া সেরে দুজনেই রওনা হলাম। মনুদের বাড়ির নিচে ছোট্ট একটা খালের ধারেই আমাদের ডিঙি বাঁধা ছিল। আমাদের নৌকা চালানোর জন্য এসেছিল নিবারণ। মনুদের নৌকা চালায় যে মাঝি, সে তারই ছেলে। নিবারণ একটা থলেতে করে অনেক চিড়ে মুড়িও এনেছে দেখলাম। খালের পাশে কেওড়া ও গোলপাতা বনের গায়ে ছলাৎ ছলাৎ করে জোয়ারের জল লাগছে। নদীর জলে রোদ পড়ে চকচক করছে। ঘন অরণ্যের গাছের গুঁড়িতে গুঁড়িতে নদীর জলের ছায়া কেঁপে কেঁপে উঠছে। আমার মনে তখন মুক্তির আনন্দ, যার সঠিক ব্যাখ্যা দিতে পারবো না। দাদা মশাইয়ের সাথে সুন্দরবনে না এলে এই আনন্দ কি আমি পেতাম? এই বিশাল পৃথিবীর বুকে কত যে আনন্দ লুকিয়ে আছে, কি যে তার মহিমা, আমার তো সব এতকাল অজানা ছিল। নিবারণ আমাদের অনেক দূরে নিয়ে চলে গেছিল। খালের মুখে একটা বড় নদী, তার অন্য পাড় দেখাই যায় না। নদীর চেহারা দেখে আমার বুকের ভেতরে কেমন যেন করে উঠল। এত ঢেউ কেন এই নদীতে? কোন নদী জিজ্ঞেস করাতে নিবারণ বলল, পশর নদী, খুলনা জেলার বিখ্যাত নদী, হাঙর কুমিরে ভরা। শিবসার পশর যেখানে মিশেছে সে জায়গা দেখলি তো তোমার দাঁত কবাটি লেগে যাবে ভাই। পশর নদীতে খানিকটা গিয়ে হঠাৎ নিবারণ দাঁড় ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে ওপারে তাকিয়ে বলল, কি ওটা? কই কই দেখ, একটু একটু দেখা যাচ্ছে, কি জানো? আমিও ততক্ষণে ডিঙির ওপর উঠে দাঁড়িয়েছি। ভালো করে দেখলাম, কিন্তু কিছুই নজরে এলো না। নিবারণ নদীতে পাড়ি দিতে দিতে প্রায় মাঝখানে এলো। এবার দেখতে পেলাম ব্যাপারটা কি। এক পাল হরিণ কেওড়া বনে জলের ধারে চড়ছে। একটা হরিণ কেওড়া গাছের গুঁড়ির গায়ে সামনের দুপা দিয়ে উঁচু হয়ে গাছের ডালের কচি পাতা চিবোচ্ছে। কি দারুণ ছবি! ভাই আজ যাত্রা ভালো। ওই হরিণের পালের মধ্যে একটা মারা পড়বে না? একটাতে 1 মণ মাংস, 2 মণ মাংসওয়ালা হরিণ আছে ওর মধ্যে। চলো চলো। শক্ত করি হাল ধরতে যদি ভয় করে তাহলে তুমি দান নাও। মগের ছেলে অত ভয় করে না। হাল ধরতে পারবো না? খুব পারবো, টানো দা। অত বড় নদী পাড়ি দিয়ে ওপারে পৌঁছতে বেশ অনেকক্ষণ সময় লাগলো। আমরা যেখানে নামলাম সেই জায়গাটা একেবারে জনহীন। একটু দূরে একটা ছোট খাল জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তীরে গোলপাতা ও বেতের ঝোপ। কোথায় কি হরিণ, সব সরে পড়েছে। মনুও ছাড়বার পাত্র নয়। সে আর নিবারণ হরিণের পায়ের দাগ অনুসরণ করে অনেক দূর নিয়ে গেল। এক জায়গায় আমার পায়ে শুলো ফুটে তো রক্তারক্তি কাণ্ড। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে জঙ্গলের শোভা অনন্য। কেওড়া ও গরান গাছের মাথায় একরকম কি লতার বেগুনি ফুল। বড় গাছে এক প্রকারের সাদা ফুল জোয়ারের জলে নেমে কাদার ওপর মাথা তুলে সারবন্দি হয়ে বর্ষার ফলার মতো খাড়া হয়ে আছে। কুস্বরে কি একটা পাখি যেন ডাকছে গাছের মগডালে বসে। নিবারণ থমকে দাঁড়িয়ে বলে উঠল, তারাও তো মাছস ডাকছে, কাছেই বাঘ আছে। ভারী চালাক পাখি, ওরা হরিণদের জানিয়ে দেয় ডাক দিয়ে। মানুষ বাঘও হতে পারে, মানে আমরা। হতেও পারে। আমাদের 30 সীমানায় আর হরিণ থাকবে না। সত্যি? এ আমি কতবার দিয়েছি। এসব বনে নানা অদ্ভুত জিনিস আছে। একরকম গুবরে পোকা আছে, তাদের গা অন্ধকারে জ্বলে। হাঙুরে শিঙি মাছ আছে, সে কাঁটা দিয়ে তোমার সমস্ত শরীর অবশ করে দিবে। নিবারণের কথাই মিলল। খালের পাড় পর্যন্ত খোঁজ করেও হরিণের দলের কোনো সন্ধান পেলাম না। এক জায়গায় কাদার ওপর মোটা কাঠের গুঁড়ি টেনে নিয়ে যাওয়ার দাগ দেখতে পেয়ে নিবারণ মনু একসাথেই ভয়ের সুরে বলে উঠল, হরি বাবা, হে কি? কি এটা? আমি তো কিছুই বুঝতে পারছি। বড় অজগর সাপ।
এখান দিয়ে চলে গেছে, এটা তারই দাগ। অজগর বড় ভয়ানক জিনিস, সাবধানে থাকবি সবাই, একবার ধরলে আর নিস্তার নেই। বলতে বলতে একটা কেওড়া গাছের দিকে উত্তেজিত হয়ে আঙুল দিয়ে দেখাতে দেখাতে বলল, ওই দেও, ওই দেও। দেখলাম এক বিরাট অজগর সাপ কেওড়া গাছের ডালে লেজ জড়িয়ে নিশ্চল ভাবে খালের হাত চারেক ওপরে ঝুলে আছে। সাপের গায়ের রং গাছের ডালের রঙের সাথে এমন ভাবে মিশে গেছে যে মোটা ডাল বলে ভ্রম হয়। আমি কি বলতে যাচ্ছিলাম, নিবারণ হঠাৎ বলল, আস্তে, একদম চুপ। আমরা গাছের গুঁড়ির আড়ালে নিস্পন্দ অবস্থায় দাঁড়িয়ে রইলাম। ঘণ্টাখানেক এইভাবে কাটল, কিন্তু কতক্ষণ এভাবে থাকা যায়? আমি বিরক্ত হয়ে উঠলাম। অজগর সাপের দেহ কাঠের পুতুলের মতো নিশ্চল। এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটল। একটা বড় শিঙেল হরিণ বেত ঝোপের পেছন থেকে সন্তর্পণে খালের দিকে আসতে লাগল। বেত ঝোপের ডান দিকে ছোট একটা হেতাল গাছ, তারপরই বড় গাছটা, যার ডালে সাপটা ঝুলছিল। হরিণটা একবার আসে, শুকনো পাতার মচমচ শব্দ হয়, আবার খানিকটা দাঁড়ায়, কি শোনে, আবার আরেকটু আসে। এদিকে সাপের ধ্যানমগ্ন অবস্থা। সে কি হরিণটাকে দেখতে পায়নি? হরিণটা এবার এসে খালের কাদা পেরিয়ে জলে নেমে একবার এদিক ওদিক দেখে জল খেল। সাপের দূরত্ব হরিণের থেকে 2 হাতেরও বেশি নয়। হঠাৎ সাপের ধ্যান ভেঙে গেল। বিদ্যুতেরও বেশি বেগে সেই বিশাল অজগর দেহ লম্বা করে হরিণের ঘাড় কামড়ে ধরতেই হরিণ আর্ত স্বরে চিৎকার করে উঠল। তারপর সব চুপ। সাপটা ক্রমশ হরিণের সমস্ত দেহ জড়িয়ে প্যাঁচের ওপর প্যাঁচ দিতে লাগলো। খানিকটা পরে হরিণের শিং আর পা দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মনু ইশারায় জিজ্ঞেস করল সে তীর ছুঁড়বে কিনা। নিবারণ ইঙ্গিতে বারণ করল। সাপ তখন হরিণের দেহটাকে পায়ের দিক দিয়ে গিলতে শুরু করেছে। যখন পা দুখানা সম্পূর্ণ গেলা হয়ে গেছে, তখন নিবারণ প্রথম কথা বলে উঠল, ব্যাস, এইবার সবাই কথা বলতে পারো। চোখের সামনে এমন ভীষণ দৃশ্য দেখে আমি আর মনু দুজনেই বিস্ময়ে ও ভয়ে কেমন যেন হয়ে গেছি। অত সাহসী মগবালক মনুর মুখও শুকিয়ে গিয়েছে। সে বলে উঠল, পালাই চলো। পালানোর দরকার ছিল আগে, এখন আর কি? ও সাপ যদি আগে আমাদের টের পেত, তবে ডালের প্যাঁচ খুলিয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করত। এখন নরম চরণ বন্ধ, শিকার গিলছে যে। তাহলে আমরা ওকে শেষ করে দিই। মনু আর নিবারণ দুজনেই হেসে ফেলল। অত সোজা নয়, তীর ছুরি দেখতে পারো, কিছুই হবে না। 2-1টা তীরের কম মনে হয় অজগর শিকার। ওর অন্য উপায় আছে, এখন শুধু দেখে যাও। সে কি বিভৎস দৃশ্য! অত বড় শিঙেল হরিণের প্রায় সমস্তটা অজগর গিলে ফেলেছে, কেবল মুখ আর শিং দুটো বাদে। কিছুক্ষণ পরে মনে হলো একটা বিশালাকায় শিংওয়ালা অজগর জলের ধারে হেতাল গাছের নিচে শুয়ে আছে। প্রায় 4 ঘন্টা লাগলো ব্যাপারটা ঘটতে। বেলা বেশি নেই, আমরা এসে ডিঙিতে চড়লাম। নদীতে জোয়ার এসেছে। একটু একটু করে বাতাস উঠছে দেখে মনু বলল, সাবধান সাবধান। জোর করি হাল ধরো। কেন, কি হয়েছে? কিছু না, সাবধানে থাকো। কিন্তু ভয়টা কিসের? নিবারণ কোনো উত্তর দিল না। কিছু দূর যেতে না যেতেই নিবারণের কথার অর্থ বুঝতে পারলাম। জোয়ার বাড়ার সাথে সাথেই মাঝ নদীতে জোরে হাওয়া উঠল। এক একটা ঢেউয়ের আকার দেখে আমার মুখ শুকিয়ে গেল। বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। সে কি ঢেউ! সমুদ্রে বড় ঢেউ হয় শুনেছি, কিন্তু এ তো নদী, এখানে এমন উত্তাল ঢেউ! মনু দেখলাম ভয় পেয়েছে। সে নিবারণকে ডেকে উঠল। মনু বলল, নিবারণ, হালে এসো হালে এসো। এখানে দাঁড় ছেড়ে দিলি ডিঙি বানচাল হয়ে যাবে। তুমি এসো, আমি ঠিক বুঝতে পারতিস না। তুমি বাঁয়ে চাপো আর বসি থেকো না, দাঁড়িয়ে উঠে হাল ধরো। বসে হাল ধরলি জোর পাবে না।
এদিকে এখনো তো ডাঙা দেখা যায় না। আমি এ সময় হঠাৎ একরকম মরিয়া হয়ে উঠলাম। যদি ওরা বিপন্ন হয় তবে আমার কি উচিত নয় ওদের সাহায্য করা? নিবারণকে বললাম, নিবারণ, ও নিবারণ, আমি তোমার হয়ে বাইব। যেখানে বসি আছো বসি থাকো, মরবা নাকি? তোমাদের সাহায্য করব। আবার বকবক করে। দেখছো না নৌকার অবস্থা, এখন কোনো কথা বলো না। বিশালাকায় পশর উত্তাল হয়ে উঠেছে। এমন দৃশ্য আগে কখনো দেখিনি। ডিঙির ডাইনে বাঁয়ে আর কিচ্ছু দেখা যায় না, শুধু পাহাড়ের মতো ঢেউ আর জলের পাহাড়। সেই পাহাড়ের জলময় অধিকতায় আমাদের ডিঙিখানা মোচার খোলার মতো দুলছে, নাচছে, উঠছে, পড়ছে, নাকানি চোবানি খাচ্ছে। একবার মো করে ডিঙিখানা ঘুরে গেল। নিবারণ চিৎকার করে উঠল, সামাল 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 সামাল। ডিঙি একধারে কাত হতেই ছপাত করে বড় এক ঝলক জল উঠে পড়ল ডিঙির খোলে। নিবারণ আমাকে হেঁকে বলল, ডান দিকে যাবে। কি করছি বুঝতে না পেরে ডান দিকে চাপ দিতেই ডিঙি সেদিকে ভীষণ কাত হয়ে গেল। বোধহয় ডিঙি উপুর হয়ে পড়তো। নিবারণ দাঁড় দিয়ে হ্যাঁচকা টান দিতে ডিঙি খানিকটা সোজা হলো। নিবারণ বলল, জল শেষতি হবে বাবু, পারবা? নিশ্চয়ই পারবো, কিন্তু খুব সাবধান। একটু টলে গেলি নদীতে ডুবে মরবা। খোলের মধ্যে থেকেই সে যদি খুঁজে বার করো সাবধানে। মনু ভাই সামলে বায়া কষো। আমি সেজুতি খুঁজতে উপুর হয়ে খোলের মধ্যে মুখ দিতে গিয়েছি, এমন সময় কি যেন এক প্রবল ধাক্কা দিয়ে একেবারে খোলের মধ্যে আমাকে চেপে ধরল। আর একটু হলেই মাথাটা নৌকার নিচের বাড়ে লেগে ভেঙে যেত। সঙ্গে সঙ্গে আমি ডিঙির ওপরের পাটাতনের বাড় ডান হাতে সজোরে চেপে না ধরলে দ্বিতীয় ধাক্কার বেগ সামলাতে না সামলাতে তৃতীয় ধাক্কার প্রবল ঝাঁপটায় একেবারে জলে গিয়ে পড়তাম। মনু বলে উঠল, এই গেল গেল গেল। এইটুকু শুনতে না শুনতে আবার প্রবল ধাক্কায় আমাকে কে যেন আড়কোলা করে তুলে ওপরের পাটাতনে চিৎ করে শুইয়ে দিয়ে গেল। কি করে এমন সম্ভব হলো বুঝলাম না। আমার তখন প্রায় অজ্ঞান অবস্থা, চোখে অন্ধকার নেমে এলো। শুধু নিবারণের কি একটা চিৎকার আমার কানে গেল অতি অল্পক্ষণের জন্য। সামলে সামলে। তারপর বাঁ হাতের ওপরের দিকে একটা যন্ত্রণা অনুভব করলাম। দম যেন বন্ধ হয়ে আসছে। দেখলাম নিবারণ, মনু দাঁড় ও হাল ছেড়ে দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এ উত্তাল নদীগর্ভে এ কাজ যে কত দূর বিপজ্জনক এটুকু বোঝার মতো ক্ষমতা তখনও আমার ছিল। আমি ঠিক আছি, তোমরা যাও ডিঙি সামলাও। ভগবানের আশীর্বাদে আমার বিপদ সে যাত্রার মতো কেটে গেল। একটু পরে উঠে বসতেই নিবারণ বলে উঠল, সে যদি খোঁজো ডিঙি যাবে এবার, ডুবুডুবু হয়ে আসছে। তখনও আমাদের ডিঙি অকুল জলে, সেই রকম পর্বত প্রমাণ ঢেউ চারদিকে, জল ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এবার অতি কষ্টে আধ খোল ভর্তি জলের মধ্যে হাতড়ে হাতড়ে সেজুতি বের করে দু হাতে প্রাণপণে জল ছেঁচতে লাগলাম। দেহে যেন মস্ত হাতির বল এলো। আমার অক্ষমতার জন্য আমার দুই বন্ধুর ক্ষতি হবে তা আমি কখনোই হতে দেব না। অনেকখানি জল বের করে দিলাম। ডিঙি অনেকটা হালকা হয়ে গেল। নিবারণ বলে উঠল, সাবাস, হ্যাঁ ডিঙি অনেক হালকা লাগছে। কেন? বেশ তো বলেছিলে, আমার কিছু করার নেই। এখন ডিঙি ভেড়াতে পারবে তো ডাঙায়? আলবাত, স্থির জলে এসে পড়েছি, আর ভয় নাই। আরো 1 ঘন্টা পরে ডিঙি এনে আমাদের পাড়ে লাগিয়ে দিল নিবারণ। একদিন রাতে মনু আমায় চুপি চুপি বলল, এক জায়গায় যাবে, তাহলে কাউরে না বলে বেরিয়ে চলো। দ্বিতীয়বার অনুরোধের অপেক্ষা না করে ওর সঙ্গে বেরিয়ে দেখলাম একটু দূরে নিবারণ দাঁড়িয়ে। কাছে যেতেই বলল, বাবু চলো আজ রাতে বাঘ মেরিয়ে আসি। বাঘ কি করে মারবে? বন্দুক কই? আহ দেখবা চলো।
তিনজনে গিয়ে খালের নিচে ডিঙিতে চড়লাম। ছোট খাল, দুধারে গোল পাতার জঙ্গল নত হয়ে জল স্পর্শ করেছে। জোনাকি জলা অন্ধকার রাতে এই নিবিড় বনভূমির শোভা এমনভাবে কখনো দেখিনি। এক জায়গায় ডিঙি বাঁধা হলো কেওড়া গাছের গুঁড়িতে। আমরা ডিঙি থেকে নামলাম। মনু ও আমি দুটো মশাল হাতে আগে আগে, আর নিবারণ আমাদের পেছন পেছন চলল। কিছু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে নিবারণ হঠাৎ দাঁড়িয়ে গেল। হয়েছে হয়েছে, চলো। একটা গাছের তলায় দেখি অদ্ভুত উপায়ে পাতা একটা ফাঁদে একটা ছোট বাঘের ছানা ধরা পড়ে বেড়ালের মতো মিউ মিউ করছে। হঠাৎ নিবারণ ও মনু হতাশ সুরে বলে উঠল, এ হে, এ তো সুঁচো মেরে হাত কালো। যা, ইয়া তো বন বেড়াল। ফাঁস খুলে বন বেড়ালটাকে ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে সে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। ওর একখানা পা সম্ভবত খোঁড়া হয়ে গিয়েছিল। আমি ধরতে কাছে গেলাম, কিন্তু সেটার গায়ে হাত দেবার আগেই থাবা তুলে ফ্যাঁচ করে কামড়াতে এলো বেড়ালটা। খবরদার ওর কাছেও যেও না, আঁচড়ে কামড়ে দেবে বনের জানোয়ার। তা তো যাব না, কিন্তু বাঘের কি হলো? আজ রাতেই এই ফাঁদে একটা বাঘ এনে ফেলতে পারি, তবে একটা টোপ চাই। তাহলে হয় গরু, নয়তো 2 বছরের বাছুর। কিন্তু মোষ হলেই সবচেয়ে ভালো টোপ হতো, মোষ বা মোষের বাচ্চা। চলো আজ রাতে ফিরি, কাল সকালে ফাঁদ আবার পাতবো। নিবারণের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ এক ভীষণ গর্জন শোনা গেল। বাঘের গর্জন, যেন কাছে কোনো হাঁড়ির ভেতর থেকে শব্দ বেরোচ্ছে। সমস্ত বন যেন কেঁপে উঠল। এই তো গাছে উঠবে না, দাঁড়াও, আবার ডাকবি এক্ষুনি, আগে বুঝি ও কি করছে। তখন আবার সেই বিকট গর্জন ধ্বনি। কেওড়া গাছের ডালপালা যেন কেঁপে উঠল। এত রাতে গভীর বনের মধ্যে বাঘের ডাক কখনো শুনিনি। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আবার একবার গর্জন, এবার খুব কাছে। মনু আমার হাত ধরে একটা কেওড়া গাছে উঠল। নিবারণ আমাদের পাশের একটা গরান গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো, গাছে উঠল না। খানিকটা পরে সে গাছের গুঁড়ির ওদিক থেকে এদিক ঘুরতে লাগলো। মনু আমার গা ঠেলে নিঃশব্দে আঙুল দিয়ে ডান দিকের একটা বেত ঝোপের দিকে দেখালো। মশালের আলোতে দেখে আমার গা কেমন করে উঠল। সমস্ত হাত পা অবশ হয়ে গেল। প্রকাণ্ড একটা বাঘ ডান দিকের বেত ঝোপ থেকে বেরিয়ে খানিকটা এসে দাঁড়িয়ে নিবারণের দিকে তাকিয়ে আছে। মশালের আলো পড়ে বাঘের চোখ দুটো জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল। মনু জাতে মগ, সাহসী বীর বটে। ও দেখি নেমে পড়তে চাইছে নিবারণকে বাঁচাবার জন্য, অথচ আমি জানি মনু সম্পূর্ণ নিরস্ত্র। মনু যদি লাফায় তবে আমাকেও লাফিয়ে পড়তে হবে, আমি গাছে বসে থাকব না। এমন সময় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। মনু উত্তেজিতভাবে আমাকে এক ঠেলা মারল। সামনে দেখলাম ওদিকের বড় কেওড়া গাছের ওপার থেকে একটা বাঘিনী বেরিয়ে আমাদের গাছের তলার দিকে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বাঘটা আরো এগিয়ে এলো। তারপর দুজন কাছাকাছি আসতেই বাঘিনী জিভ বের করে বাঘের গা চাটতে লাগলো। নিবারণ ঠিক ওদের পাশেই কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার দিকে এরা দুজন তাকালো না। তারপর বাঘ ও বাঘিনী ক্রমশ খালের উজানের জঙ্গলের দিকে চলে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। নিবারণের হাতের ইশারায় গাছ থেকে নামলাম আমরা। খুব বেঁচে গিয়েছো। সে আর বলতি, ভয় করছিল? করবে না, সাক্ষাৎ জম। জানিস মনু, আমি ভাবতেছিলাম যদি বাঘে থাবা মারে কোথায় আগে মারবে। কানে যেন না মারে, কদিন থেকেই কানে আমার ব্যথা। আবার ভাবতেছি বাবুদের এই নতুন ছেলেটা কখনো বনে আসেনি, ওটাকে কেন মরতে নিয়ে এলাম। আমরাও চুপ করে বসে থাকতাম না নিবারণ, মনু লাভ দিয়েছিল আরেকটু হলেই। সেদিন অনেক রাতে আমরা বাড়ি ফিরলাম। একদিন নিবারণ এসে এক জায়গায় নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য ডাকল।
সুন্দরবনে ডিঙি ছাড়া চলার পথ নেই। সব দিকে ডিঙি, সব দিকে খালপথ। অনেক দূরে খালপথে যাওয়ার পর দুটি বাঁক ছাড়িয়ে দেখি একটা উঁচু ট্যাঁকে অনেক লোক মিলে কি যেন এক উৎসব করছে। ডিঙি থেকে নামতে নামতে তাদের ভেতর থেকে কয়েকজন এগিয়ে এসে আমাদের বলল, আসুন বাবু, চলুন চলুন। আমি নিবারণকে বললাম, কে এরা? আমাদের গাঁয়ের লোক। আমাদের গাঁ ঝাউতলাতে ওরা এসেছে এখানে বনবিবির দরগায় পুজো দিতি, সেজন্যই এই জায়গাটার নাম বনবিবির ট্যাঙ্ক। আমি ওদের অনেকের সাথে আলাপ করলাম। বেশ সরল ও অমায়িক সবাই। একজনের নাম কালু পাত্র। বয়স আমার বাবার চেয়েও বেশি বলে মনে হলো, কিন্তু একেবারে ছোট ছেলের মতো সরল। আমার সঙ্গে কালু পাত্রের বড় ভাব জমে গেল। কালু পাত্রই পুজোর সব কাজ করল। বাজনা বেজে উঠল, 3টি ঢোল আর একটি কাঁসি। একটি মেয়ে গরান ফুলের মালা ঢুলির গলায় পরিয়ে দিল। আজ ঢুলিকে সম্মান দেখানোটাই মস্ত বড় নিয়ম। এদের পুজোর কোনো নিয়ম নেই। 5টা ছাগল প্রাচীন দরগা তলায় বলি দেওয়া হলো। সেই মাংস রান্না হলো। কালুপাত্র আমার কাছে এসে বলল, এটা আমাদের বছরকার পুজো। বনবিবির দরগায় পুজো না দিই কোনো কাজই হয় না আমাদের। আমরা তো এই জঙ্গলের লোক, বনবিবিকে তুষ্ট না রাখলি বাঘে নিয়ে যায়। আমি বিশ্বাস করি না। আপনি বাইরের লোক, আপনার কথা আলাদা বাবু। আমরা মধু মোম সংগ্রহ করি, কাঠ কেটেই আমাদের জীবন চলে। জঙ্গলের মধ্যেই যে আমাদের মুখের অন্ন। বনবিবিকে পুজো না দিলি চলে? আমি বনবিবিকে পুজো করব, তিনি যদি আমার একটা কাজ করে দেন। কি কাজ? সে এখন বলবো না, তোমাকে গোপনে বলবো। তারপর ঢুলির বাজনার তালে তালে সে কি নাচ সবার। অনেক বেলায় সেই প্রাচীন কেওড়াতলায় আমরা খেতে বসলাম। আমাদের মাথার ওপর নীল আকাশ, আর নিচ দিয়ে খালের জল ভাটার টানে কলকল করে পাশের নদীর দিকে চলেছে। নিবারণ আর কালুপাত্র পরিবেশন করল। মোটা চালের রাঙা ভাত, বেগুন পোড়া আর প্রসাদী মাংস, যে যত খেতে পারে। মেয়েরা এসে যত্ন করে আমাদের খাওয়ার তদারক করছেন। এক মহিলা আমাকে বললেন, তুমি কে বাবা? কোথায় থাকো? মনু বিরক্ত হয়ে বলল, আমাদের বাড়ি। কেন? মহিলা থতমত খেয়ে অপ্রতিভ মুখে বললেন, না, কোনোদিন দেখিনি তো, তাই বলছি। ঠিক আছে ঠিক আছে, এখন এখান থেকে যাও দিনি। কেন? উনি কি কোনো খারাপ কথা বলছেন? আর তুমি চুপ করো। কেন চুপ করব? মুখ সামলে কথা বলে মনু। এই করে আমার আর মনুর মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। আমাদের কাছে যারা ছিল তারা বেগতিক দেখে আস্তে আস্তে সরে পড়ল। কিন্তু সেই মহিলা এসে আমার ও মনুর ঝগড়া থামানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলেন। আমি থামবার পাত্র নই। মনুকে বললাম, তোমরা ডাকাত, আমাকে তোমরা চুরি করে এনেছো। আনুনি, তুমিও তো তাদের সাহায্য করেছো। আমার বাড়ির লোক নেই, তাদের জন্য আমার মন কাঁদে না? এটা কখনো ভেবে দেখেছো? আমি ছেলে মানুষ, আমার কথা কে শোনে? তবে একটা কথা তোমার বলে দিচ্ছি, আমার কখনো ডাকাত বলবা না। আমি তোমার বন্ধুর মতন ভালোবাসি। চুপ করো বাবা। নিবারণ এসে মনুকে হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। সেই সময়টি মহিলাটিও চলে গিয়ে অন্য মেয়েদের ভাত খাওয়াতে লাগলেন। একসময় সবাইকে লুকিয়ে এসে আমার হাত ধরে নিয়ে গিয়ে একটি গোল পাতার ঝোপের কাছে দাঁড়ালেন। তার মুখের দিকে চেয়ে আমার মাকে দেখতে পেলাম। এই বিজন অরণ্যের মধ্যেও এমন স্নেহময়ী একজনকে পেয়ে আমি ধন্য হলাম। তাকে বললাম, কি মা? তুমি কে বাবা? আমার নাম নীলু রায়। আমার দাদা মশাইয়ের নাম ভৈরবচন্দ্র মজুমদার। বাড়ি পলাশগাছি, জেলা খুলনা। আমাকে ওরা ধরে এনেছে। হ্যাঁ, কি করে? আমি সব খুলে বললাম। মায়ের মতো স্নেহ পেয়ে এতদিন পরে আমার বড় কান্না পেল। আমার বাবা নেই। জ্ঞান হওয়া অবধি মাকে ছাড়া আর কাউকেও চিনি না। আমার সে মা আমার জন্য কি কষ্টই না পাচ্ছেন। রোজ রাতে মার কথা ভেবে কাঁদি। তিনি আমার চোখের জল নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। তারপর বললেন, চুপ করো বাবা, চুপ করো, কেঁদো না। সব বুঝতে পেরেছি আমি।
আমার আগেই সন্দেহ হয়েছিল। একটা কথা বলি, তোমার হাতে টাকা আছে? কিছুই নেই, গলায় সোনার হার ছিল, ওরা খুলে নিয়ে নিয়েছে। তিনি তখনই আঁচলের গিরো খুলে আমার হাতে 2টি টাকা দিয়ে বললেন, এই নাও, রাখো, পরে কাজে লাগবে। আচ্ছা, ওরা আমাকে নিয়ে কি করবে? শুনেছি হাটে বিক্রি করে। কোথাকার হাটে? যাদের ধরে তাদের কেনা বেচার হাটে বেচে। শোনো, মনুর সঙ্গে ভাব রেখো। আমি চেষ্টা করব তোমারে ছাড়াতে, কিন্তু আমরা ওদের সঙ্গে মিলেমিশে থাকি। ওদের ভয়ে আমাদের কিছু করার জো নেই। ওদের তুষ্ট না রাখলি সুন্দরবনে আমাদের কাজ চলবে নি। তবু আমি বলছি, তোমারে উদ্ধার করার জন্য যা করার আমি করব, কিন্তু এ কথা তুমি কাউরে বলো নি। ঠিক আছে, দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। না 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 বাবা, আর পায়ে হাত দিও নি, আমরা যে ছোট জাত। আপনি মা, মায়ের আবার জাত কি? প্রণাম করতেই তিনি আমার চিবুকে হাত দিয়ে চুমু খেলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সুখে থাকো, ভালো থাকো বাবা। অনেক দিন পর মনে জোর পেলাম, আজ আমার বনবিবির দরগায় আসা সার্থক। রাত অনেক হলো, আমরা নিবারণের সাথে ফিরলাম। মনুর দিকে চেয়ে বললাম, আমার উপর রাগ করেছো ভাই? না, তুমি ওদের সামনে বললে তাই রাগ হয়েছিল। যাই হোক, তুমিও কিছু মনে করো না। ওই মহিলার সাথে যা কথা হলো, মনুকে আর বললাম না। কি জানি আবার কি না কি ভেবে বসে। জলের ধারে হেতাল গাছের ঝোপ, কি সুন্দর নাম না জানা এক সাদা ফুল ফুটে আছে। সেই দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখি ঝোপের ভেতর থেকে নিঃশব্দে কি একটা কালো মতো জানোয়ার এসে জলের ধারে দাঁড়ালো। আমার কেমন যেন সন্দেহ হলো। মনুকে দেখাতে যাব, এমন সময় সেই জানোয়ারটা জলে ঝাঁপ দিয়ে নৌকার দিকে সাঁতরে আসতে লাগলো। চিৎকার করে বললাম, মনু, নিবারণ! ওদের কোনো সাড়া পেলাম না। ঘুমিয়ে পড়লো নাকি দুজনে? এমন সময় নিবারণ উঠে দাঁড়িয়ে সবেগে দাঁড়ের বাড়ি মারল জানোয়ারটার মাথায়। সঙ্গে সঙ্গে বাঘের ভীষণ গর্জন শুনতে পেলাম এবং নিবারণ ও মনু 2 দিক থেকে জানোয়ারটার মাথায় বারবার আঘাত করতে লাগলো। বাঘটা মুখ ঘুরিয়ে ডাঙার দিকে চম্পট দিল। তার দেহের গতি শিথিল হয়ে এসেছে। ডাঙায় উঠে সেটা হেতাল ঝোপের মধ্যে মিশে গেল। তারপর একটা আর্ত চিৎকার করে উঠল। এতক্ষণে নিবারণ বলল, উফ, আজ তো আমার নিয়েছিল আর একটু হলি। ঝগড়া করতেই ব্যস্ত ছিলে, এদিকে যে আরেকটু হলি মরতে বসেছিলে। এই নিবারণ আর আমি দুজনে বুঝতে পেরেই দাঁড় হাতে তৈরি ছিলাম। তুমি চেঁচিয়ে উঠে সব মাটি করলে। আরো কাছে এলে ওটার মাথার খুলি গুঁড়ো করে দিতাম। আমার মনে হয় ওটা ঘায়ল হয়েছে, কাল খুঁজতে হবে এই জোপে। পরদিন সকাল হলো, আমরা আবার সেই হেতাল ঝোপ খুঁজতে গেলাম। অনেক দূর গিয়েও কোথাও মৃত বাঘের চিহ্ন দেখতে পেলাম না। নিবারণ এক জায়গায় রক্তের দাগ পেল বটে, বাঘের থাবার দাগও দেখা গেল, কিন্তু কিছু দূর গিয়েই যেন বাঘটা হঠাৎ আকাশ পথে অদৃশ্য হয়ে গেছে। খুঁজতে খুঁজতে নিবারণ খালের ধারে কাদায় এসে কি একটা চিহ্ন দেখে উত্তেজিত স্বরে বলে উঠল, শীঘ্রই এসো তোমরা, বাঘ পা গিয়েছে। আমরা গিয়ে দেখলাম একটা শুকনো হিজল পাতা বাঘের থাবায় উল্টে গিয়েছে। মনু বলল, বাঘ কোথায়? বাঘও পারে, ডিঙিতে ওঠো, কোথায় আছে আমি বুঝতে পেরেছি। ডিঙিতে খাল পেরিয়ে মস্ত বড় বেত ঝোপের পাশে একটা ভাঙা বাড়ির ইটের স্তূপ। সেই ঘন জঙ্গলে ইটের বাড়ির ধ্বংসস্তূপ দেখে খুবই অবাক হলাম, কিন্তু মনু আর নিবারণের মুখে কোনো কৌতূহল দেখলাম না। স্তূপের এদিকে ওদিকে উঠে এখানে ওখানে খুঁজছি, এমন সময় নিবারণ বিজয় গর্বে চিৎকার করে উঠল, ওই যে ওইখানে। গিয়ে দেখি এক জায়গায় ইটের আড়ালে বাঘটা মরে পড়ে আছে। হাঁ করে ওপর দিকে মুখ করে দাঁতের পাটি বার করে চিত হয়ে শুয়ে আছে। মনু এক লাফে বাঘটার কাছে যেতেই নিবারণ তাকে সাবধান করে দিল, খবরদার, একদম যেও না, মরবে মরবে। সে এক অদ্ভুত ও ভীষণ দৃশ্য। মৃত বাঘটা এক লাফে সোজা হয়ে দাঁড়িয়ে উঠল, পরক্ষণেই একটা লাফ দিল আমার দিকে।
আমার দূরত্ব ছিল তার লাফের পাল্লার বাইরে, তাই এ যাত্রা আমি বেঁচে গেলাম। মনুরও ক্ষতি হতো যদি না নিবারণ তাকে সাবধান করে দিত। বাঘটার সেই শেষ লাফ, সেই যে মাটিতে পড়ে গেল, আর উঠল না। নিবারণ সাবধান হওয়ার জন্য বাঘটার গায়ে ঢিল ছুঁড়ল। আমি বললাম, বাবা, এ তো নড়ছেও না চড়ছেও না। নিবারণ এবার আরেকটা ঢিল ছুঁড়ল। এবারও বাঘ নড়ল না। তখন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে দেখলাম বাঘের মাথার পেছন দিকে জব্বর ঘা লেগে ঘিলু ঝরছে। বাঘের শক্ত প্রাণ বটে, এই অবস্থাতেও অমন লাফ দিতে পারা সোজা কাজ নয়। আমরা তিনজনে মিলে টেনে হিঁচড়ে বাঘের প্রকাণ্ড শরীরটাকে জলের ধারে আনলাম। ডিঙিতে ওঠানো বড় কঠিন কাজ। এক হাঁটু কাদার মধ্যে দিয়ে ডিঙি পর্যন্ত নিয়ে যাওয়াটাই মুশকিল। ভাগ্যবশত সেই সময় একখানা ডিঙি নৌকা ওই খাল দিয়েই যাচ্ছিল। তারা আমাদের অবস্থা দেখে বাঘের মৃতদেহ ডিঙিতে তুলতে সাহায্য করল। সমস্ত কিছু দেখে শুনে তারা বলল, বারে সোকরার দল, বলিহারি সাহস, সুন্দরবনে দাঁড় দিয়ে বাঘ মারাই নতুন শুনলাম বটে। তাদের জিজ্ঞেস করে জানা গেল ওরা সেই 5-6 ক্রোশ দূরের গ্রাম সর্ষেখালি থেকে বড় চরের ট্যাঁকে মাছ ধরতে যাবে। এই সব কথাবার্তা হতে হতে তারা আমাকে বলল, তুমি কোথা থাকো বাবু? মনু বাধা দিয়ে আমার গায়ে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, বাজে কথা বলে লাভ নেই। ও আমাদের বাড়ির ছেলে, কেন কি দরকার তোমাদের? কেন বললে দোষ কি? না, বলার দরকার নেই, এতে আমাদের বিপদ হতে পারে। পুলিশ আমার বাবারে ধরে নিয়ে যাবে, বুঝলে? আমি আর কথা বাড়ালাম না। বুঝলাম মনুর সঙ্গ আমাকে ছাড়তে হবে। ও আমাকে পাহারা দিয়ে রাখছে, পাছে আমি পালাই আর ওর বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। এ জীবন আমার মন্দ লাগছে না। মনুকেও আমি ভাইয়ের মতোই ভালোবাসি, কিন্তু আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে, ও তার কি বুঝবে? সেদিন থেকে মনু আমার প্রতি খুব প্রসন্ন হলো। আমাকে ভাগ না দিয়ে কোনো জিনিস খায় না, কোথাও গেলে আমায় সঙ্গে না নিয়ে যায় না। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে সুন্দরবনের 7 বছর। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। একদিন মনু আমাকে এক জায়গায় নিয়ে গেল। সেদিন অবশ্য নিবারণ আমাদের সাথে ছিল না। আমি দাঁড় টানি, ও হাল ধরে। কিছু দূর গিয়ে আমরা জঙ্গলের মধ্যে নামলাম। বড় বড় গোলপাতার গাছ জঙ্গলের ধারে নদীর দিকে ঝুঁকে আছে। বেত ডাঁটা ভাটা টানে দুলছে। বাতাবি লেবুর মতো দেখতে ফলগুলো শুকিয়ে ঝরে পড়ে গাছতলায় গড়াগড়ি খাচ্ছে। বাঁদরের পাল এ গাছে ও গাছে লাফালাফি করছে। এরা মুখ পোড়া হনুমান জাতীয় বাঁদর নয়, রাঙা মুখ বুপি বাঁদর। হনুমানের থেকে আকারে কিছু ছোট। কিছুটা এগিয়ে এক জায়গায় গিয়ে অবাক হয়ে গেলাম। সেই ঘন বনের মধ্যে প্রকাণ্ড একটা বাড়ির ধ্বংসাবশেষ। শুধু একটা বাড়ি নয়, আশেপাশে আরো অনেক বাড়ির চিহ্ন দেখা যাচ্ছে। বড় বড় পাথরের খিলান খসে পড়ছে। দুর্ভেদ্য বেত জঙ্গলে পাথরে কড়ির হাঙর মুখ ঢাকা পড়ে গেছে। চলো রানী জঙ্গল দেখি আনি, এখান থেকে অনেক দূর আছে, বাঘের ভয় আছে পথে। কিন্তু কিছু দূর যেতে যেতেই সামনে একটা বড় বাড়ির ধ্বংসস্তূপে আমাদের চোখ আটকে গেল। বড় বড় পাথর ও ইটের জমাট চাই বেতলতার শক্ত বাঁধনে আবদ্ধ। তার পাশেই রয়েছে একটা পুরনো মন্দির। অন্ধকার গর্ভগৃহে মনে হলো এখনো বিগ্রহটি জীবন্ত। মনু তাড়াতাড়ি বলে উঠল, ও কি, কোথায় যাও? এই এই ঢুকো না, ঢুকো না। আমি কিন্তু ততক্ষণে ঢুকে পড়েছি। মন্দিরের বহু শতাব্দীর জমাট অন্ধকারে দেবতার বেদি খুঁজে পেলাম। মনে হলো কোন অতীতের বাংলায় পুজোর বেদিতে অর্ঘ্য সাজিয়ে নিবেদন করতে এসে পথ ভুলে গিয়েছি।
সে আগেকার দিনে ফিরে যাওয়ার সমস্ত পথই যেন আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। হঠাৎ অন্ধকারের মধ্যে কিসের একটা গর্জন শুনে শিউরে উঠলাম। মনু বাইরে দাঁড়িয়ে আছে, সে আমাকে দেখতে পাচ্ছে না এই অন্ধকারের ভেতরে। বিকট ফোঁস ফোঁস শব্দে অন্ধকার যেন আমার দিকে দাঁত খিচিয়ে আছে। কোথায় আছে সেই কালসাপ? এই ঘন অন্ধকারে সে যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মতো আমার কাছে এসে দাঁড়িয়েছে। চিৎকার করে মনুকে ডাকলাম, মনু, মনু, সাপ, সাপ, শিগগির এসো এদিকে। আমার ডান পায়ের পাশে আবার সেই ফোঁস ফোঁস শব্দ, এবং সঙ্গে সঙ্গে আমার গায়ে কে যেন শক্ত লাঠির ঘা বসিয়ে দিল। আবার ফোঁস ফোঁস শব্দ। মনু এসে বলল, কি কি খেয়ে ফেললে, বড় সাপ। সরে এসো, সরে এসো, এক লাফে ইটের ওপর উঠে যাও। সঙ্গে সঙ্গে আমার ডান পায়ে আর একটা লাঠির বাড়ি এবং ঝাঁটার কাঠি ফোটানোর মতো বেদনা। একটা মস্ত ইট কি পাথর ছোঁড়ার শব্দ শুনলাম। মনু বোধহয় কালসাপের দিকে ছুঁড়ে মারল। আমার কাছে ছুটে এসে বলল, কামড়েছে? কোথায়? চলো তাড়াতাড়ি বাইরে। 100 বার বারণ করলাম তোমার ওর মধ্যে ঢুকো না, আমার কথা তো তোমার টক লাগে। বাইরে গিয়ে দেখলাম গোড়ালির কাছে দুটো ছোট ক্ষত। মনু আমার কোমরের কাপড় ছিঁড়ে ফেলে 3টে শক্ত বাঁধন দিল। তারপর ডিঙিতে নিয়ে গিয়ে বাড়ি যাওয়ার উল্টো দিকে তাড়াতাড়ি ডিঙি বাইতে লাগলো। আমি ভুল দেখছি না তো? এই অন্ধকারের মধ্যে ও কোথায় চলেছে পাগলের মতো? ভাই, ভাই, আমার সব শেষ হয়ে গেছে। মার সঙ্গে আর দেখা হলো না। আরে এসব কি কথা? তুমি আমার বড় বন্ধু ছিলে ভাই। আবার বকে, চুপ। একটা জায়গায় এসে ডিঙি থেকে আমাকে নামিয়ে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় গোল পাতায় ছাওয়া একখানা কুটিরের সামনে গিয়ে ডাকতে লাগলো মনু, ওস্তাদজি, আরে ও ওস্তাদজি। ঘর থেকে বেরিয়ে আমাদের সামনে যে এলো তাকে দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। লোকটি কি যাত্রা দলের নারদ? কারণ সেই রকমই সাদা লম্বা দাড়ি। এদিকে তার বয়স যে কত আমরা বুঝতে পারলাম না। বৃদ্ধ অন্ধকারের মধ্যে আমাদের দেখে ভয় পেয়ে গেল। থতমত খেয়ে বলল, কে বাবা তোমরা? আমি মনু, এই আমার ভাইরে জাত সাপে কামড়েছে, সময় নেই, এরে বাঁচাও। ওস্তাদজি তখনই আমার কাছে এসে বসলো এবং বলল, দেখি দেখি কোথায়? এই যে দাঁতের দাগ দেখো। ভালো করে আমার ক্ষত পরীক্ষা করে সে বলল, একে আরো বাঁধন দিতে হবে, দড়ি দিচ্ছি। আমাকে দুজনে মিলে কি জোরেই না বাঁধল। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু বোধহয় ভালো ছিল। হঠাৎ কানে এলো মনু বলছে, এই ঘুমিও না ভাই, এই ঘুমিও না। ঘুমোচ্ছি? কে বলল? কিন্তু পরের মুহূর্তেই আমার মনে হলো দেশের বাড়ির দাওয়ায় আমি এসে বসে আছি। মা এসে এক থালা গরম ভাত ও মাগুর মাছের ঝোল এনে আমাকে খেতে বসালেন। আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মাঝে মাঝে। মায়ের মুখে সেই প্রসন্ন হাসি। আমি বললাম, মা, তোমাকে কতদিন দেখিনি। ওরা আমাকে ধরে রেখেছিল জানো, কিছুতেই তোমার কাছে আসতে দিচ্ছিল না। এই সময় আমাদের পাড়ার বিলুপিসি, কার্তিক, সোনু, বৃন্দাবন দ্বারা এলো আমাকে দেখতে। আমাকে দেখে তো সবাই খুব খুশি। সবাই মিলে বলল, নীলু ফিরে এসেছে গো। ওমা, আমাদের নীলু না? এই নীলু এসেছে। কেমন আছিস? নীলু, হ্যাঁ সত্যি তাই। এই নীলু এসেছে। আরে নীলু গো, আমাদের নীলু ফিরে এসেছে। আমি যেন তন্দ্রা থেকে জেগে উঠলাম। না, কেউ কোথাও নেই। মনু আমার চুলের ঝুঁটি ধরে টানছে আর বৃদ্ধ ওঝা আমার পায়ের ওপর ছপাত ছপাত করে বেতের বাড়ি মারছে। মনু ওনাকে জিজ্ঞাসা করলো, ওস্তাদজি কিরাম বুঝছো, বাঁচবে তো? আশা আছে, তবে ঘুমিয়ে না পড়ে আবার ঘুমোলে চলবে না, ঘুমের মধ্যেই মরে যাবে। আমাকে দেখে ওস্তাদজি বলল, জল তেষ্টা পাচ্ছে? মনু, ওকে গরম জলটা খাইয়ে দাও এবার। ওই দেখো আবার ঢুলছে।
তারপর দুজনে মিলে কি মারটাই না আমায় মারলো, আর কি পরিশ্রমটাই না করলো। এই ওঠো, এই চোখ খোলো, এই ঘুমিয়ে পড়ো না। ওস্তাদজি, এবার কি মনে হয়? আমাদের কাজ শেষ হলো। মানে বেঁচে গেল তো? আলবাত, নইলে ওঝাগিরি ছেড়ে দিব। বেলা হলো, গাছের মাথায় সূর্যের আলো এসে পড়ছে। বসন্ত বৌরি পাখির ডাক শোনা যাচ্ছে বনের মধ্যে। অনেকক্ষণ আগেই বাঁধনগুলো কাটা হয়ে গিয়েছে, কিন্তু আমার পা অবশ। কোষে বাঁধার ফলে পা আড়ষ্ট, হাঁটার উপায় নেই। ওস্তাদজির কাছে বিদায় নিয়ে ডিঙিতে যেতে যেতে কেবলই মনে হচ্ছিল এই আমার জীবনের এক নতুন সকাল। মানুষের মধ্যে যে ভগবান বাস করে তা আজ বুঝেছি। নয়তো মনু আমার কে? কেন সে এত প্রাণের টান দেখালো আমাকে বাঁচানোর জন্য? ওই বৃদ্ধ ওঝাই বা আমার কে? কেন সে সারা রাত জেগে আমার সেবা করল? মনু বলল, শরীর ঠিক লাগছে তো? লাগছে। তুমি না থাকলে এ যাত্রায় আমি বেঁচে ফিরতাম না ভাই। থাক, সেদিন কত কথাই না বলছিলে, মনে নেই? সেসব ভুলে যাও মনু। এখন থেকে আমরা দু ভাইয়ের মতো থাকবো। হ্যাঁ, তবে একটা কথা, বাড়ি গিয়ে এসব মা বাবারে বলবে না কিন্তু, কেমন? তুমি যা বলবে ভাই। বললাম যে তুমি আজ থেকে আমার এক ভাই। মনু কথার উত্তর না দিয়ে একটু হাসল। ইতিমধ্যে শীতকাল পড়ল। জঙ্গলের মধ্যে বর্ষার কাদা অনেকটা শুকিয়ে এলো। পাশের নদীর দুধারের ঝোপে পেতনি পোতার সাদা ফুল পেঁজা তুলোর মতো শোভা পেতে লাগলো। রোজ দুপুরের পর নিবারণ আমাদের নিয়ে মাছ ধরতে যেত, এদিনও তার সঙ্গে গেলাম। ডিঙিতে কিছু দূর যাওয়ার পর দেখলাম 4-5খানা ডিঙি পশর নদীর দিকে চলেছে। আমাদের ডিঙিও সেগুলির পেছন পেছন চলল। নিবারণকে জিজ্ঞেস করে জানলাম ওরাও মাছ ধরতে চলেছে। পশর নদীতে গিয়ে দেখি সেখানে আরো অনেক জেলে ডিঙি। আমরা জাল ফেলতেই মস্ত বড় একটা দয় ভাঙন জালে আটকালো। মাছটার ওজন আধমনের ওপর। দয়ে ভাঙন সামুদ্রিক মাছ। এতদিন এদের সঙ্গে থেকে আমি এই মাছ চিনে গিয়েছিলাম। খেতে খুব সুস্বাদু। মাছটা ডিঙিতে তুলতে গিয়ে ডিঙিটা কিভাবে যেন কাত হয়ে গেল, আর আমি পা পিছলে জলে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে সেই মস্ত মাছটা আমাদের দিকে তাড়া করে এলো। দয়ে ভাঙন মাছ মানুষকে তাড়া করে কখনো শুনিনি। চিৎকার করতেই নিবারণ দাঁড় তুলে মাছটার গায়ে এক ঘা মারল। সেটা একবার ঝাপটা মারতেই জালের দড়ি ছিঁড়ে গেল। মাছ এসে আমার হাঁটু কামড়ে ধরল। আমি ডিঙির কানা ধরতে চেষ্টা করলাম, কিন্তু নাগাল পেলাম না। মাছটার টান এবং ভাটার টানে আমি ডিঙি থেকে একটু দূরে সরে গেলাম। একবার এক ঝলক নোনা জলের খাবি খেয়ে বুঝলাম মাছ আমাকে জলের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সময় নিবারণ চিৎকার করে অন্য ডিঙির লোকেদের ডাকলো, এদিকে আসো, আমাদের বিপদ, এদিকে আসো তোমরা। একজন দূর থেকে এই দৃশ্য দেখে এই দিকেই ডিঙি বেয়ে আসছিল। 1 মিনিটের মধ্যে এত ঘটনা ঘটে গেল, আমার মনে হলো আমি যেন একটা অন্ধকার অতল স্পর্শী গুহার দিকে চলেছি। গুহাটি ক্রমশ বড় হচ্ছে, আমাকে যেন গিলে খেতে আসছে। অনেক লোক মিলে কোথায় যেন চিৎকার করছে শুনলাম। তারপর আমি নিজের চেষ্টায় গুহা থেকে জোর করে মাথা তুলে আবার দেখি সামনে বিস্তৃত পশর নদী, ওপারের সবুজ গোলপাতার গাছ ও হেতাল ঝোপের সারি। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে দূরের তটরেখা। নদীর বুকের রোদ চিকচিক করছে। কে একজন বলে উঠল, বেঁচে আছে, বেঁচে আছে। আমার সবটা মনে পড়ে গেল। মাছটা আমাকে একটা প্রবল ডানার ঝাপটা মেরে অবশ করে ফেলার চেষ্টা করেছিল। আমার হাঁটু তখন খোলা, যে কারণেই হোক মাছটা আমাকে ছেড়ে দিয়েছে। আরেকবার কামড়ানোর আগেই আমাকে ডিঙিতে উঠতেই হবে। জলের জানোয়ার জলে বাঘের মতোই শক্তি ধরে। আমি সেখানে নিতান্তই অসহায়। এবার নিশ্চিত ডুবে মরব।
আমি সাঁতার কেটে ডিঙির দিকে আসার চেষ্টা করতেই ডানার আর একটা ভীষণ ঝাপটা খেলাম। এবারের ঝাপটায় আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি দুপা জলের ওপর ভাসিয়ে জল ঢেলে ডিঙির কাছে আসতে চেষ্টা করলাম। অনেকগুলো হাত আমাকে একসঙ্গে টেনে ডিঙির ওপর তুলে নিল। ডিঙির ওপর উঠতেই আমি হাঁটুর নিচে দারুণ যন্ত্রণা অনুভব করলাম। হাঁটুর দিকে চেয়ে দেখলাম রক্তে সে জায়গাটা লাল হয়ে গেছে। যন্ত্রণায় আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে আবার জ্ঞান ফিরেও আসছিল। অনেকে কি সব শিকড় বাকড়ের রস মাখাতে লাগলো, বাঁধাবাঁধি করলো। যখন পুরোপুরি জ্ঞান এলো, দেখি মনু মাথার কাছে বসে। আনন্দে তার হাত জড়িয়ে ধরে বললাম, ভাই মনু, আমি কোথায়? চুপ করো, কথা বলো না। তুমি এখন বাড়িতে। কি করে এলাম? কাল রাতে দিয়ে গেছে। সে কি কথা? কাল রাতে দিয়ে গেছে মানে? বুঝলাম না। দুপুরে আমাকে কামড়েছিল জানি, এতক্ষণ আমার জ্ঞান ছিল না। মনুকে বললাম, এখন বেলা কত? বিকেল হয়ে গেছে তো। ওই মাছটা মারা হয়েছে? কোন মাছ? যে মাছটা আমাকে কামড়েছিল। তোমারে মাছ লয়, হাঙড়ে কামড়েছিল। সে কি? আমি যে দেখলাম দয়ে ভাঙন মাছ জালে পড়লো। ওটা দয়ে ভাঙন নয়, একটা বিশাল মস্ত মানুষ খেকো হাঙর। আমার সারা শরীর শিউরে উঠল। হাঙরের হাতে পড়ে কি করে বেঁচে ফিরলাম? ও ভাই মনু, হাঙর বলে কি করে তুমি জানলে? কে বললো তোমায়? হ্যাঁ, ওটা মারা পড়েছে। কালোর পেটে একটা মানুষের হাতের বালা পাওয়া গেছে। হাঙর মিষ্টি জলেও পাওয়া যায়। কোনো গ্রামের কোনো এক বাচ্চা মেয়েকে ধরেছিল, তারই হাতের বালা ছিল পেটে। পরদিন অনেকটা সুস্থ বোধ করলাম। বাইরে আসতেই নিবারণ আমার কাছে এসে বলল, বাঘ দেখেছ? ফাঁদে পড়েছিল যে। বাঘ কোথায়? জলের বাঘ, যে তোমরা শেষ করতে বসেছিল। চলো, তোমার জলের বাঘ দেখাই। নিবারণ সেই প্রকাণ্ড হাঙরের সামনে আমাকে নিয়ে গেল। তার বিকট দাঁত কপাটি দেখে বুঝলাম কাল জলের মধ্যে আমার কি বিপদটাই না ঘটেছে। এই ভীষণ বাঘের হাত থেকে রক্ষা পেয়েছি ভগবানের অশেষ কৃপা। পায়ের দিকে তাকিয়ে দেখি অনেকটা কাপড় বাঁধা। 1 মাস পরে আস্তে আস্তে সেরে উঠলাম। সকলে বলল, পুনর্জন্ম। এদেশে প্রবাদ আছে, কুমিরে নিলে বরং বাঁচে, হাঙরের ঘায়ে হয় সাবার। বাড়ি থেকে বেশি দূর কোথাও যাই না আজকাল। একটা কেওড়া গাছের ছায়ায় বসে ছবি আঁকি মনে মনে, নয়তো মনুর সঙ্গে গল্প করি। কি ভাবতোস? জানো না কি ভাবছি? বাড়ির কথা তো। তবে মার কথা। মনু চুপ করে গেল। আমার বড় দুঃখ হয়। আমার দুঃখের কথায়, কষ্টের কথায় ও সহানুভূতি দেখায় না কেন? বাড়ির কথা বললে মনু চুপ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে এবারও মনু চলে গেল। তারপর টের পেলাম কে যেন এসে আমার মাথায় হাত দিল। চমকে পেছন ফিরে দেখি বনবিবি তলার সেই মা। আমার হাতে 1 ছড়া পাকা কলা ও 4টি বড় মুড়ির মোয়া দিয়ে বললেন, তোমার জন্য নিয়ে নিচ্ছি, খাও। সব শুনলাম নিবারণের কাছে, তোরে নাকি হাঙরে ধরেছিল। কই দেখি। আরে, অনেকক্ষণ আমার পাশে বসে অনেক ভালো ভালো কথা বললেন তিনি। আমার নিজের মা আজ এখানে থাকলে হয়তো এরকমটাই করতেন। তারপর এদিক ওদিক চেয়ে বললেন, তোমারে বাড়ি পাঠাবার চেষ্টা করেছি অনেক, কিন্তু পেরে উঠছি না। এদের সবাইকে ভয় করে কি না। কি চেষ্টা করেছেন? ডিঙি ভাড়া করি তোমারে পাঠাবার চেষ্টা করেছি, কেউ যেতেই যায় না। দরকার নেই এখন, আপনার কোনো বিপদ হোক এ আমি চাই না। কতদিন হলো এখানে আসো? 3 বছর হয়ে গেছে। আরে, কি করে আসেন তোমার মা? তোমার যেতে ইচ্ছে হয় না? ও সয়ে গেছে,
আপনাকেই তো এখন মা বলে ডাকি। তিনি হেসে আমার মাথায় হাত দিয়ে আদর করলেন। যাওয়ার আগে আমি কি খেতে ভালোবাসি জিজ্ঞেস করলেন। আবার খাবার নিয়ে আসবেন বলে চলে গেলেন তিনি। কতক্ষণ পর্যন্ত আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম তার যাওয়ার পথের দিকে। মনু একদিন আমায় বলল, ভাই তোমার সঙ্গে একটা পরামর্শ আছে, চলো নিবারণ আসার আগে আজ আমরা ডিঙি নিয়ে বার হই। পশর নদীর মধ্যে পড়ে আমরা ধীরে ধীরে অনেক দূরে গেলাম। জঙ্গলের মধ্যে সেখানে এক স্থানে ডিঙি বেঁধে মনু আমায় গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গেল। তখন গ্রীষ্মের শেষ, বর্ষা দেখা দিয়েছে। জঙ্গলের মধ্যে একটা গোল পাতার ঘর দেখে আশ্চর্য হয়ে মনুকে জিজ্ঞাসা করতেই সে বলল, এখানে এসো, বসা যাক। এ আমাদের ঘর, বাবা তোমারে আর আমারে আজ এখানে আসতে বলেছে। আজ আমাদের বোমবেটের কাজে ভর্তি হতে হবে, এখানেই দীক্ষা হবে। দীক্ষা? এটা হচ্ছে জলের ডাকাতদের ঠাকুর ঘর। ডাকাতদের কাজে ভর্তি হওয়ার আগে এখানে পুজো দিতে হয়, অনেক কিছু করতে হয়। তোমাদের কথায় তারে দীক্ষা বলে তো, সেদিন বইয়ে পড়ালে যে। মনুকে ইতিমধ্যে আমি বই পড়িয়েছি খান কতক, বাংলা বেশ ভালো শিখিয়েছি। বিদ্যের গুণে ওর মন যে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এ আমি বুঝেছি। মনুর বাবা এ সমস্ত ততটা পছন্দ করেন না, সেটাও জানি। আমাকেও কি ডাকাত হতে হবে নাকি? আমার অনুরোধে তোমারে বিক্রি করা হয়নি। তোমার আমার ভাব দেখে বাবা ঠিক করেছেন আমাদের একসঙ্গে রাখবেন, নাহলে আরাকানে কিংবা রেঙ্গুনে তোমারে বিক্রি করা হতো। বেশি কথা বলবার সময় পাওয়া গেল না। মনুর বাবা ও আরো কয়েকজন লোক এসে পড়ল। এই দস্যুদের আমি দেখতে পারি না। মনুর বাবার মধ্যে মানুষের হৃদয় নেই জানি, থাকলে আমায় এভাবে বন্দি করে রাখতে পারতেন কি? মনুর বাবা বললেন, সব তৈরি হয়ে নাও, আজ তোমাদের ভর্তি হওয়ার দিন। নেই এসো নদী জলে, মুরগি বলি দিয়ে আমরা কাজ আরম্ভ করব। আপনি মনুকে নিন, আমি ডাকাতি করব না। তোমার কথাই চলবে নাকি? দেখুন, আপনি আমার বাবার মতো, তাই আপনাকে মিথ্যে বলবো না। আমি ভদ্র বংশের ছেলে, এই কাজ আমার নয়। মানুষ খুন আমার দ্বারা হবে না, লুটপাটও হবে না। তোমারে বিক্রি করে দেবো জানো, কেনা চাকর হয়ে চীন দেশে গিয়ে থাকতে হবে। যা হয় করুন, ডাকাতি আমার দ্বারা হবে না। বাবা আমারও এই মত। তোমার সঙ্গে মিশে মন ও উচ্চারণে গিয়েছে তা আমি সন্দেহ করেছি আগে থেকে, আর শুধু তোমাদের পরীক্ষা করবার জন্য এখানে এনেছিলাম। তা কি করতে চাও তোমরা? কি করে খাবিয়ে এরপরে? আমি আকাশের দিকে আঙুল দেখিয়ে বললাম, ওর উপর নির্ভর করুন, তিনি যা করেন। পরের জিনিস লুট করে খেতে তিনি নিশ্চয়ই বলবেন না। আর তাছাড়া আপনারও বয়স হয়েছে, একটু ভেবে দেখুন। মনুর বাবা একে রেগেছিলেন, এবার আমার মুখে ভগবানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে লাঠি তুলে মারতে এলেন। কি করছো? মনু গিয়ে তার হাতের লাঠি ধরে ফেলল, তার সঙ্গের লোকেরাও বাধা দিল। এরা যা বলছি ভেবে দেখুন সর্দারজি, ডাকাতি করা চলবে না। দোকানে পুলিশ লঞ্চ সর্বদা ঘুরছে, শুধু এক বছর নদীতে। ফরেস্ট বিভাগের লোকও আজকাল খুব সতর্ক। বাবা আগে যা করেছো তা করেছো, কাল বদলাচ্ছে না। ভেবে দাও, আগে যা করেছো তা এমন আর করতে পারো কি? এই পর্যন্ত কথা হয়েছে, এমন সময় জঙ্গলের ওধারে হুইসেল শোনা গেল এবং সঙ্গে সঙ্গে একবার বন্দুকের আওয়াজও হলো। আমরা জঙ্গলের দিকে ছুটে যাচ্ছি, এমন সময় জনাচারেক পুলিশের পোশাক পরা লোককে দেখতে পেলাম। দেখে মনে হলো এরা সকলেই বাঙালি। একজন আমাদের দিকে ছুটে এলো। দেখলাম মনুর বাবার মুখ শুকিয়ে গেছে। তিনি বেশ বুঝেছেন এবার আর কোনো উপায় নেই। পুলিশ কি তাঁর সন্ধানে এলো? পরক্ষণেই দেখা গেল এরা পুলিশ নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। মনুর বাবা নিজেকে জেলে বলে পরিচয় দিল। আমাকে দেখে ওদের কেমন যেন সন্দেহ হলো। ফরেস্ট ডিপার্টমেন্টের একজন জিজ্ঞেস করলো, তুমি কে? আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এই তো আমার সুযোগ, আসল কথাটা বলে দি। আমার মুক্তির এই তো শুভক্ষণ উপস্থিত। মনুর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখে কাতর প্রার্থনার আকুতি। মনুর বাবার মুখও শুকিয়ে গেছে। বলে দি সত্যি কথাটা। কিন্তু পরক্ষণে ভাবলাম এও এক প্রকারের বিশ্বাসঘাতকতা।
মনুকে ভাই বলে ডাকি, ওর বাবাকে এভাবে ধরিয়ে দিলে আমার ভালো হবে বটে, কিন্তু এদের সর্বনাশ হবে। এসব চিন্তা ভাবনা করে ওদের বললাম, আমার নাম নীলমণি রায়, আমি এদের এখানে কাজ করি, অনেকদিন আছি। তোমার কেউ নেই? না। আচ্ছা, যাও তোমরা। ওরা সবাই চলে গেল। মনুর বাবা আমার কাছে এসে আমার দিকে খানিকক্ষণ চেয়ে কি যেন দেখল, তারপর আমার পিঠ চাপড়ে বলল, সাবাস ছেলে, সাবাস, বাহ, তুমি আজ আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছ। চলো আজ বাড়ি যাই। কি খেতে চাও বলো? বড় মাছ না খাসির মাংস? যা ইচ্ছে বলো। সে যা হয় খাওয়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার দু একটি কথা শুনবেন দয়া করে। মনুকে ভাইয়ের মতো দেখি, এই মুখের কথা নয়, আপনি তো দেখলেন। বেশ, তুমি আর মনু বাড়ি যাও, তোমাদের সঙ্গে কথা আছে। আমাকে সন্ধ্যের পর মনুর বাবা তার কাছে ডাকলেন। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। দেখো, আজ তোমার কাজে বড় সন্তুষ্ট হয়েছি। আমাকে মুক্তি দিন। সে তো তুমি আজ নিজের ইচ্ছেতেই নাওনি, তোমারে ছেড়ে দিতাম আজই, কিন্তু মনু তোমারে বড় ভালোবাসে, তাই ভেবেই পিছিয়ে যাচ্ছি। ওই লেখাপড়া যদি একটু হয় তবে এ কাজ বন্ধ করে দেব। পুলিশ বড় পেছনে লেগে আছে, এ কাজ আর চলবে না। আমাকে এখন কি করতে বলেন? তোমারে আমি ছেড়েই দিলাম, যেখানে খুশি যে ইচ্ছে হয় আমারে বলো। যা খেতে চাও তোমারে খাওয়াবো, কিন্তু একেবারে চলে যেও না। তুমি আমার ছেলের মতো, তুমি চলে গেলি তো আমাদের বড় কষ্ট হবে। মনুকে তুমি মানুষ করে দাও বাবা। আমি চুপ করে রইলাম। এই জীবন বেশ লাগছিল, বদ্ধ থাকার চেয়ে এ ঢের ভালো। শুধু মাঝে মাঝে মায়ের কথা খুব মনে পড়ে। মা কেমন আছেন, কিভাবে আছেন? বাড়ি তো একদিন যেতেই হবে, কিন্তু এই জীবনের সাথে বন্ধন ছিঁড়ে যাবে, আর এখানে ফিরতে পারবো না, এই জীবনে ফিরতে পারবো না। তার চেয়ে আরো কিছুদিন থেকে যাই। মনুর ওপরেও মায়া পড়ে গেছে, হঠাৎ ছেড়ে চলে গেলে মনু খুব কষ্ট পাবে। একদিন বিকেলে মনুকে নিয়ে বেরোলাম। এক জায়গায় একটা গাছের গুঁড়ির মধ্যে কি এক পাখি বাসা বেঁধেছিল। মনু আমাকে দেখাতে নিয়ে গেল। আমি বললাম, ওর মধ্যে আবার হাত দিও না, যেন সাপ থাকে। সে আর আমারে শিখিয়ে দিতে হবে না। কথাটা শেষ হতে না হতেই মস্ত বড় একটা গোখরো সাপ গাছের খোড়লের ভেতর থেকে ফোঁস করে উঠল। মনু অমনি সাপটার গলা চেপে ধরে ডান হাতে। সাপটা তার হাতে পেঁচিয়ে জড়িয়ে গেল। সে দৃশ্য দেখতে খুব ভয়ানক। আমি তাড়াতাড়ি হাতের দা দিয়ে সাপটাকে খানিক কেটে ফেললাম। তাতে সে এমন জোর করতে লাগলো যে মনু তার মুখ আর চেপে রাখতে পারল না। মনুর হাতের উপর আমিও জোর করে চেপে ধরলাম। ইতিমধ্যে বিপদের উপর বিপদ। কোথা থেকে দেখি আরেকটি সাপ এসে ডালের উপর লেজ ঝুলিয়ে আমাদের দুজনের মাথার উপর দুলছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু সাপটা কাছেও এলো না, বরং কিছুটা দূরে সরে গিয়ে থুতুর মতো জিনিস আমাদের দিকে জোরে জোরে ফেলতে লাগলো। সাবধান, চোখ ঢাকো, চোখ ঢাকো, অন্ধ হয়ে যাবে। আমি চোখ ঢেকে ফেললে মনু মারা পড়বে, আর মনু চোখ ঢাকলেও বিপদ। অন্যদিকে তাকিয়ে যতদূর সম্ভব চোখ ঢাকছি। মনুকে বললাম, খুব সাবধান মনু, খুব সাবধান। সাপের থুতু লাগছে আমার ঘাড়ে, মাথার চুলে, কানের পাশে। ভয়ে তাকাতেও পারছি না। মনুরও নিশ্চয়ই তেমনি অবস্থা। মিনিট 12 এই অবস্থায় কাটলো। সাপের থুতু বৃষ্টি আর থামে না। আমাদের সেখান থেকে চলে যাওয়ারও কোনো উপায় নেই। সাপটা একটা কেয়া ঝোপের মধ্যে, যে জায়গাটা ফাঁকা, সেইখানেই ওই সাপটা থুতু ছুঁড়ছে। কেয়া কাঁটার মধ্যে হাতে সাপ জড়ানো অবস্থাতেই সন্তর্পণে ঢুকে গেলাম দুজনে। হাত পা কাঁটায় ঝরে গিয়ে রক্তপাত হতে লাগলো। আমি সাবধানে সাপটাকে পেঁচিয়ে কেটে 3 টুকরো করলাম, শোল কিংবা ল্যাটা মাছের মতো। মনুর কাপড় রক্তে ভেসে গেল। মরা সাপটাকে হাত থেকে খুলে ফেলে সন্ধ্যের সময় অবশেষে বাড়ি ফিরলাম।
সেদিন রাতে ভাত খাওয়ার পর মনু আমায় বলল, আবার সেই গাছের খোড়লে যেতে হবে এখন। কেন? ওখানে সাপের মণি আছে, চলো যাই। সত্যি সাপের মণি আছে বলে কোনোদিন শুনিনি। মনু আর আমি সেই অন্ধকার রাতে বনের মধ্যে দিয়ে গিয়ে কেয়া গাছের ডালে উঠে বসলাম। আমি বললাম, মনি কই? গাছেই বা উঠলাম কেন? একটু পর গোখরো বা অজাগা সাপ গাছের তল দিয়েই যাবে, চুপ করে দেখো। কিছুক্ষণ পরে ঘোর অন্ধকারে আমাদের গাছের নিচে জোনাকির মতো কি একটা জিনিস চলে ফিরে বেড়াতে লাগলো। তবে আলোটা জোনাকির মতো জ্বলছে নিভছে না, স্থির স্নিগ্ধ আলো। মনু বলল, দেখেছো ওটাই সাপের মনি নাকি? হ্যাঁ ওই তো। জিনিসটা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরল, তারপর আমাদের গাছের ঠিক নিচে এসে স্থির হয়ে রইল। কি জিনিস কিছুই বুঝলাম না। মনু বলল, ওই যেই সাপটা থুতু ফেলেছিল এই সেই সাপ, অনেকদিন ধরেই লক্ষ্য করছি। মনিটা কি করে নেবে? একতাল গোবর ওর উপর চাপ দিতে হবে, আর একটু পরে মনি নামিয়ে রেখে সাপটা পোকামাকড় খুঁজবে, তখনই কাজটা করতে হবে। কিন্তু সেই সুযোগ সাপটা আমাদের দিল না। খানিক এদিক ওদিক করে সাপটা চলে গেল। আমরা আবার পরদিন সন্ধ্যের পর সেখানে গেলাম। সেদিনও সাপ এলো বটে, কিন্তু তাকে মনি নামিয়ে রাখতে দেখলাম না। এইভাবে প্রত্যেক দিন যাই আর কিছু না করে ফিরে আসি। দিন 10 পরে মনু আমাকে একটা মরা সাপ দেখিয়ে বলল, এই দেখো, কাল রাতে একা গিয়ে সাপটারে আমি মারি, আলো সঙ্গে সঙ্গে নিভি গেল। বুড়ো সাপের মাথায় এইরকম মাস হয়, রাত্রি সেটাই জ্বলে। এরেই বলে সাপের মনি। সব সাপের হয় না, কোনো কোনো সাপ বুড়ো হয়ে গেলে এই আঁশ তৈরি হয়। আমাদের ছোট গ্রামটি থেকে কিছু দূরে একটা জায়গা আছে, তার নাম মগের ট্যাঙ্ক। মগের ট্যাঙ্ক একেবারে সমুদ্রের ধারে, ঘোলা জলের সমুদ্র নয়, নীল উর্মিমুখর বিশাল সমুদ্র মগের ট্যাঙ্কের ঘন সবুজ দীর্ঘ তৃণভূমির একেবারে নিচে। অনেক সময় জোয়ারের জল তৃণভূমিতে এসে ছুঁয়ে যায়। একটা বড় কেওড়া গাছে উঠে বিকেল বেলায় আমি, নিবারণ আর মনু বসে আছি। সামনে 50 দূরে অকুল সমুদ্র। গাছের ওপর থেকে কি অদ্ভুত সেই দৃশ্য! বড় বড় ঢেউয়ের দল আছাড় খেয়ে পড়ছে মগের ট্যাঙ্কের নিচে বেলাভূমিতে। সাদা সাদা ফেনার ফুল ঢেউয়ের মাথায়। এমন সময় আরেকটি দৃশ্য আমাদের চোখে পড়ল। একপাল হরিণ কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে ঘাসের মধ্যে সুড়িপথ দিয়ে এদিকেই আসছে। পথও আঁকাবাঁকা, হরিণের লম্বা সারির গতিও আঁকাবাঁকা। সামনে নীল সমুদ্র, তার তীরে নির্জন তৃণভূমিতে বিচরণ করছে একদল হরিণ। এর মতো সুন্দর ছবি জীবনে দেখিনি। এই সময় নিবারণ শীষ দিয়ে উঠল। শীষের শব্দে হরিণগুলো চমকে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি বললাম, আহ, এমন সুন্দর ছবিটা ভেঙে দিলে তো নিবারণ। নিবারণ গাছ থেকে লাফিয়ে হরিণের দলের পিছু পিছু ছুটল। হরিণেরা প্রাণের ভয়ে তৃণভূমিতে ইতস্তত বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে পড়ল। সেও এক দারুণ সুন্দর ছবি। নিবারণ হরিণদের পেছন পেছন ওদের সঙ্গে বনের মধ্যে গিয়ে ঢুকল। আমরা ঘাসের ওপর দাঁড়িয়ে সমুদ্র দেখছি। মিনিট 10 কেটে গিয়েছে। এমন সময় জঙ্গলের মধ্যে নিবারণের আর্ত চিৎকার শুনে সেই দিকে ছুটে গেলাম। আমার মনে হলো যেন গাছের ওপর থেকে গলাটা শুনলাম। খানিকটা গিয়ে দেখি নিবারণ একটা গাছের ওপর বসে পরিত্রাহী চিৎকার করছে। নিবারণ আমাদের দেখে হাত নেড়ে বলল, হরিণের দলকে তাড়া করছিল, আমার গাছের তলায় বাঘ দাঁড়িয়ে আছে, তোমরা আগে গাছে ওঠো। ওই গাছের তলায় বড় বড় হোদো গাছের জঙ্গল। হোদো জঙ্গলে বাঘ লুকিয়ে থাকলে বাইরে থেকে বোঝা যায় না। হোদো গাছের পাতা বিদ্যা পাতার মতো। এগুলোকে ইংরেজিতে বলে টাইগার ফার্ন, সেটা পরে জেনেছিলাম। মনু আমার হাত ধরে পাশের গাছটায় উঠতে যাবে, এমন সময় হোদোর জঙ্গল কাঁপিয়ে বাঘ
নিঃশব্দে এক লাফ দিয়ে মনু আগে যেখানে দাঁড়িয়েছিল সেইখানে এসে দাঁড়ালো। মনু আমাকে নিয়ে সরে না গেলে বাঘটা অতি অব্যর্থ লক্ষ্যে ওকে আর আমাকে বিষে মেরে ফেলত। মনু সঙ্গে সঙ্গে বন্দুক তুলে গুলি করল। গুলি খেয়ে বাঘ আরেকটা লাফ মারল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। মনু গুলি করেই বাঁ দিকে সরে গিয়েছিল। বাঘটা এবার আরেকটা লাফ দিল, তবে আমাদের দিকে নয়, সেই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যে। ততক্ষণে আমরা গাছের ওপর উঠে গেছি। সেই অবস্থায় রাত নামল। ভয়ে আমরা আর কেউ গাছ থেকে নামতে সাহস পেলাম না। আহত বাঘটা হয়তো টাইগার ফার্নের জঙ্গলেই ওত পেতে আছে। গাছ থেকে নামলেই হয়তো ঘাড়ের উপর এসে পড়বে। আকাশে তারা উঠল। সমুদ্রের তীর থেকে হাওয়া বয়ে আসতে লাগলো। সমুদ্রের ঢেউয়ে আলো জ্বলছে এমন ভাবে যেন রাশি রাশি জোনাকি প্রত্যেক ঢেউয়ের উল্টানো পাল্টানোর খাঁজে খাঁজে রয়েছে। সকালে আমরা গাছ থেকে নেমে শিশির ভেজা ঘাসের মধ্যে দিয়ে সমুদ্রের তীরে এলাম। সেখানে বসে বসে সমুদ্রের শোভা দেখলাম। পরে ডিঙিতে চড়ে বাড়ি ফেরার সময় নিবারণকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমাদের বাড়ি থেকে মগের ট্যাগ কত দূর হবে? কোষখানেক হবে। এক ক্রোশ তো অনেক দূর। তবু মনে হলো মাঝে মাঝে এখানে একাই আসব। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আর কোথাও দেখতে পাবো না। মনুর বাবা আজকাল আমার ওপর খুব সন্তুষ্ট। কোথাও যেতে আসতে আমার আর কোনো বাধা নেই। আমার সঙ্গে উনি অনেক পরামর্শ করেছেন। পুলিশের ভয় ক্রমশই বাড়ছে। আগের মতন দিন আর নেই। মনুকে লেখাপড়া শিখিয়ে আরাকানে সেগুন কাঠের ব্যবসা করে দিলে কেমন হয়? আমি বললাম, আমাকে ছেড়ে দিন, দেশের ছেলে এবার দেশে ফিরে যাই। মনুর বাবা নাও বলেন না, হ্যাঁও বলেন না। তখন শরৎকাল সবে শেষ হয়ে এসেছে। এই সময় মগের ট্যাঁকে নতুন নতুন ঘাস জন্মায়। নতুন তৃণভূমিতে আসে হরিণের দল। তাছাড়া আছে নীল সমুদ্রের সেই মুক্ত রূপ। একবার দুবার দেখে কি সেই স্বাদ মেটে? একদিন দুপুরের পর ডিঙি নিয়ে বেরোলাম। আমি একা কখনো এই পথে আসিনি। একটা খাঁড়ির মধ্যে ডিঙি ঢুকিয়ে সামনের খাল দিয়ে বেরিয়ে যাব। এমন অনেক খাঁড়ি আছে এদিক ওদিকে গোল পাতার ও গরান জঙ্গলের ফাঁকে ফাঁকে। মন অন্য মনস্ক ছিল। হঠাৎ মনে হলো, এই আমি কোথায় এলাম? আমার বাঁ দিকে অসংখ্য হেতাল ঝোপের ও টাইগার ফার্নের জঙ্গল। হেতাল ও টাইগার ফার্নের জঙ্গল যেখানে বেশি, সেখানে বাঘের ভয় বেশি, এটা আমি বেশ জানতাম। অনেক দূর ডিঙি বেয়ে এসে সামনে একটা নদীর মোহনার সামনে পড়েছি। এটা কোন জায়গা ঠিক বুঝতে পারলাম না। এটা যদি পশর আর শিবসার মিলনস্থল হয়, তাহলে তো অনেক দূরে এসে পড়েছি। মগেরটাকে আসতে হলে ওই বাঁদিকের ডাঙার কুলের দিকে যাই। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই বাইরের সমুদ্রের মুখে পড়ব। খানিকটা গিয়ে দেখি আর একটা বড় নদী এসে মোহনাতে পড়েছে। এ আবার কোন নদী? তারপর থেকে মাথা ঠিক রাখতে পারলাম না। বিচারে পদে পদে ভুল হতে লাগলো। কোথা থেকে কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। কেন একটা লোকও কি কোথাও নেই? হঠাৎ দেখলাম সন্ধে হয়ে আসছে। খিদেও পাচ্ছে বিলক্ষণ। ফলের গাছের সন্ধানে চারদিক দেখতে লাগলাম। ভয়ও হলো। রাতে একা ডাঙায় নৌকা বেঁধে রাখাও নিরাপদ নয়। বাঘ ডাঙা থেকে এসে আমাকে মুড়ি মুরগির মতো চিবিয়ে খাবে। অগত্যা নৌকা বাইতে লাগলাম। থামাতে ভরসা হলো না। নদীরও যেন শেষ নেই। ভোর আন্দাজ 4টের সময় অন্ধকারের মধ্যে দেখলাম আলো জ্বলা ঢেউ। এবার বুঝলাম সমুদ্রে এসে পড়েছি। আমার সামনে পেছনে অকুল সমুদ্র, আর এগোনোর রাস্তা নেই।
ডিঙি নিয়ে সমুদ্রে এগোলেই সাক্ষাৎ মৃত্যু। শেষ রাতে চাঁদ উঠলে দেখলাম পেছনের জঙ্গল খুব ঘন। গভীর রাতে ক্ষীণ চাঁদের আলোয় অনন্ত সাগরের কি চমৎকার রূপ! দু চোখ ভরে দেখেও যেন ফুরোয় না। অদ্ভুত জায়গা বটে। পেছনের জঙ্গলে বাঘের দু একবার গর্জনও শুনতে পেলাম। ভোরের দিকে ভাটার সাথে সাথে আর এক বিপদ নেমে এলো। ঢেউ উত্তাল হয়ে উঠে কুলে যেভাবে আছড়িয়ে পড়তে লাগলো তাতে ডিঙি বাঁচানোই দুষ্কর হয়ে পড়ল। ডিঙি সামলাতে গিয়ে ডুবে মরবো নাকি শেষে? ডিঙি থেকে নেমে ডিঙির মুখ ফিরিয়ে দিলাম সমুদ্রের দিকে। ভাটার সাহায্যে খুব সহজে ডাঙ্গা থেকে সমুদ্রের মধ্যে চলে এলাম। খানিক পরে মনে হলো সমুদ্রের নিচের কোনো স্রোতের মুখে পড়ে ডিঙি ক্রমাগত বাইরের দিকে চলেছে। এ আবার কি বিপদ! ডিঙির ওপর নোনা জলে ঢেউ আছড়ে পড়তে লাগলো। সেউতি দিয়ে জল ছেঁচতে লাগলাম। মস্ত কি এক শুশুকের মতো জানোয়ার আমার সামনে জলের ওপর ওলট পালট খেতে লাগলো। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রইলাম। ঠাকুর, এই যাত্রা আমার রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। সমুদ্রের কূল আর দেখা যায় না। সুন্দরবনের কালো রেখা কোথায় মিশে গেছে। সামনে অনন্ত জলরাশি, নীল অনন্ত জলরাশি। আমি কোথায় চলেছি? এবার কি সত্যি জীবন থেকে বিদায় নেবার দিন এসে গেছে? সূর্যের অবস্থান দেখে মনে হলো দক্ষিণ পূর্ব দিকে চলেছি। তটরেখা অনেকক্ষণ অদৃশ্য হয়েছে। দক্ষিণ মেরুর দিকে চলে এলাম নাকি? খিদের চেয়ে তেষ্টায় প্রাণ যায় যায়। সারা দিন কেটে গেল, আবার সূর্যাস্ত দেখলাম। এইভাবে আরো দুদিন কাটল। কি কুক্ষণেই যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সেই রাতের শেষে ঘুমিয়ে পড়লাম কি অজ্ঞান হয়ে পড়লাম জানি না। পৃথিবী ও সমুদ্রের সবকিছু সেই রাত্রে মুছে গেল। জ্ঞান হবার পর দেখি একটা কাঠের ঘরে শুয়ে আছি। আমার পাশে একজন মুসলমান চট্টগ্রামের ভাষায় জিজ্ঞেস করলো আমি সুস্থ বোধ করছি কিনা। তার কথায় জানতে পারলাম তার নাম বদরুদ্দিন, আর এই দ্বীপটির নাম চাঁদডুবি। ওরা চট্টগ্রামের মুসলমান জেলে। বছরের 3 মাস তারা ঝিনুক আর মাছ ধরতে এখানে এসে থাকে। এদের নৌকো তীরের কাছের সমুদ্রে আমার ভাসমান ডিঙি দেখতে পেয়ে আমাকে এখানে নিয়ে আসে। দেখতে দেখতে 4-5 দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। পাশাপাশি আরো কয়েকটি দ্বীপেই ভীষণ জঙ্গল। কেবল মিষ্টি জলের খাঁড়ি চাঁদডুবিতে আছে বলেই তারা এখানে বসবাস করছে। এই দ্বীপেই সমুদ্রের তীরে বালুকা রাশির ওপর কত ঝিনুক আর শাঁখের ছড়াছড়ি। তার একটু দূরে ঘন সবুজ জঙ্গল। চাঁদডুবি দ্বীপটা যেন স্বর্গের মতোই সুন্দর। বদরুদ্দিনের সাথে চলে গেলাম আরেকটি চরে, ইদ্রিস খালির চর। এখানে বড় হাঙরের ভয়। জেলেরা কেউ জলে নামতে সাহস পায় না। শুনলাম এখান থেকে নাকি এমন সূর্যোদয় দেখা যায় যেটা আর কোথাও দেখা যায় না। একদিন ভোর রাতের দিকে একটি ছোট ডিঙি নিয়ে কুলের থেকে একটু দূরে সূর্যোদয় দেখতে গেলাম। কি অদ্ভুত সেই দৃশ্য! জলের ওপর এক জায়গায় সরু আগুনের রেখা দেখা দিল। প্রথমে মনে হলো যেন জলে আগুন লেগেছে। পরের মুহূর্তেই সূর্য যেন জলের মধ্যে থেকে একটা আগুনের গোলার মতো লাফিয়ে উঠল। আর একদিন বদরুদ্দিন আমাকে তাদের আড়ত যেখানে সেখানে নিয়ে গেল। জায়গাটির নাম কাছিমখালি। এখানে খড় দিয়ে তারা ছোট ছোট ঘর তৈরি করেছে। অকুল সমুদ্রের ধারে রোদে মাছ শুকোবার জন্য বাঁশের লম্বা আলনা আর বন্য লতা টাঙানো আলনা। শুটকি মাছের গন্ধে চারদিকের বাতাস ভারাক্রান্ত। গাছের ছায়ায় বসে আছি, দেখি একজন বৃদ্ধ আমাদের দিকে আসছেন। আমার সামনে এসে আমার দিকে স্নেহ মিশ্রিত দৃষ্টিতে তাকালেন, ঠিক যেন আমার দাদা মশাই। একবার মনে হলো আমার দাদা মশাই আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হয়েছেন বুঝি। কিন্তু না,
এই বৃদ্ধের গায়ের রং একটু কালো, সাদা দাড়িটাও বেশ লম্বা, পরনের কাপড় অতি ছিন্ন ভিন্ন ও মলিন। আমার দিকে চেয়ে বললেন, বাঙালি? হ্যাঁ। বাড়ি কোথায়? অনেক দূর। এখানে কি করা হয়? মাছ ধরতে এসেছি কাছিমখালিতে, বদরুদ্দিনের সাথে। আপনি কে? আমি এখানেই থাকি। এখানে? আপনি এখানে কি করেন? ব্যবসা করি। আমি অবাক হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। পাগল বলে তো মনে হয় না, তবে এমন আবোল তাবোল কথা বলছেন কেন? আমার বিস্মিত দৃষ্টি দেখে বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, কেন বিশ্বাস হচ্ছে না? এখানে কিসের ব্যবসা? এসো তাহলে, কাউকে কিচ্ছু বলো না। তোমার সঙ্গী কোথায়? সে এখন তামাক খেতে গেছে। আচ্ছা, চলো তবে। কেউ এসে পড়বার আগে বড় গোপন জিনিস কিনা। আমার যে একদম ভয় হলো না সেটা বলতে পারবো না, তাও কৌতূহলী হয়ে তার সাথে গেলাম। কিছু দূর গিয়ে বনের মধ্যে একটা কুটির দেখে অবাক হয়ে গেলাম। তার চারদিকে পড়ে আছে কচ্ছপের খোলা। চারিদিকে এত কচ্ছপের খোলা কেন? ওই আমার ব্যবসা, কচ্ছপের খোলার। এখানকার নাম তো কাছিমখালির চর। এখানকার সব দ্বীপের চরে সমুদ্র থেকে বড় কচ্ছপ উঠে রোদ পোয়ায়, ডিমে তা দেয়। ওই কচ্ছপদের উল্টে দিলেই তো ওরা নড়তে পারে না। তারপর ওদের কাটি, মাংস খাই, ডিম খাই, আর কাছিমের খোলা বিক্রি করি। লোকে নৌকো করে এসে জমানো খোলা কিনে নিয়ে যায়, ওরাই চাল দিয়ে যায়। অনেক দিন আসেনি, চাল ফুরিয়ে গিয়েছে। শুধু কাছিমের মাংস খেয়ে ভালো লাগে না, তাও আজ 3 দিন একটা কাছিমও ডাঙায় ওঠেনি। তাহলে এখন কি না খেয়ে আছেন? কেন? ঝিনুকের শ্বাস খাচ্ছি, খুব ভালো খেতে। তোমাকেও খাওয়াবো, এসো ঘরে এসো। ওর ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। একটি ছেঁড়া খেজুর পাতার চাটাই, তার উপরে শতচ্ছিন্ন বালিশ, একটি ঝকঝকে করে মাজা কাঁসার জামবাটি ছাড়া আর কোনো কিছুই নেই ঘরের মধ্যে। ঘরের কোণে কানা ভাঙা একটি খাবার জলের মাটির কলসি, ঘরের দেওয়ালে একটি তীর ধনুক ঝোলানো। আমি খুব অবাক হয়ে চারদিকে দেখছি দেখে বৃদ্ধ বললেন, কি ভাবছো এখানে আমি থাকি কি করে? আমি কিন্তু বেশ আনন্দেই দিন কাটাই। সত্যি? কি করেন সারাদিন? সারাদিন সমুদ্রের দিকে চেয়ে বসে থাকি। বৃদ্ধ যেন শিশুর মতো সরল, আমার বড় ভালো লাগলো। এইসব কথাবার্তা হতে হতে বৃদ্ধ উঠে গিয়ে ঘরের কোণ থেকে একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি এনে আমার সামনে খুলে দিয়ে বললেন, এই দেখো। অনেকগুলো সুন্দর মুক্তো সেখানে রাখা আছে, তাদের মধ্যে কতগুলো আবার বেশ বড় সড়ো। আমি বিস্ময়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। গুনে গুনে দেখলাম প্রায় 26টি মুক্তোর মধ্যে 5টি তুলনায় অনেক বড়। আমি জীবনে কখনো একসাথে এতগুলি মুক্তো দেখিনি। বৃদ্ধ বিজয়ীর মতো গর্ব করে বললেন, সব কিন্তু ঝিনুক থেকে নিজে সংগ্রহ করেছি। শ্বাস খাবো বলে ঝিনুক কাটতে গিয়ে এইসব পেয়েছি। আচ্ছা, আপনি কাছিমের খোলা বিক্রি করেন আর এইসব মুক্তো বেচেন না? না, এইসব আমি কাউকে দেখাই না। টাকা হলে মনে আসবে অহংকার, আর তা থেকে আসবে বিলাসের ইচ্ছে। তখন এই এমন সুন্দর জায়গা থেকে চিরনির্বাসন হয়ে যাবে। এইসব মুক্তোর দাম কত হবে? যদি বলি 2 লাখ টাকার উপর। আমি চমকে উঠলাম। 2 লাখ? কেমন আশ্চর্য মানুষ এই বৃদ্ধ! এই খেজুর চাটাইতে শুয়ে থাকেন, ভাঙা কলসিতে জল খান, খাদ্য শুধু কচ্ছপের মাংস আর ঝিনুকের শ্বাস। আর এদিকে তার ভাঙা কুঁড়ে ঘরের এক কোণে মাকড়সার জালের মধ্যে অবহেলায় 2-3 লাখ টাকার মুক্তো পড়ে আছে। আমি কিছু বলছি না দেখে বৃদ্ধ আবার বললেন, কি বিশ্বাস হলো না?
না তা না, বিশ্বাস হয়েছে, কিন্তু আপনি খুব অদ্ভুত লোক। সেই থেকেই বৃদ্ধের কাছেই রয়ে গেলাম। বদরুদ্দিনকেও জানিয়ে দিলাম। তার কথায় এই বৃদ্ধ নাকি বদ্ধ উন্মাদ, এর সঙ্গে থেকে লাভটা কি? কিন্তু শেষমেশ আমার জেদের কাছে পরাস্ত হয়ে সে চলে গেল, আর এও বলে গেল আমার যদি কোনো অসুবিধে হয় তাহলে সে আমাকে এসে নিয়ে যাবে। সেদিন থেকে আমার নতুন জীবন আরম্ভ হলো। 2 মাস কেটে গিয়ে বর্ষা নেমেছে। জেলেদের সঙ্গে থেকে মাছ ধরার পদ্ধতি শিখেছিলাম। নানা রকমের সামুদ্রিক মাছ ধরি। একদিন সেই বৃদ্ধ আমাকে সেই দ্বীপের উত্তর পূর্ব কোণে একটি সম্পূর্ণ নিভৃত জায়গায় নিয়ে গেলেন। সেখানে এক রাশি ঝিনুক ছিল। বৃদ্ধ বললেন, এই জায়গার নিচেই সমুদ্রের তলায় একটা বড় পাহাড় আছে। তার গায়ে লেগে থাকে সব মুক্ত গর্ভা ঝিনুক। আচ্ছা, সব ঝিনুকে কি মুক্ত থাকে? 100টার মধ্যে 7-8টায় মুক্ত থাকে। জলে ডুব দিয়ে পাহাড়ের গা থেকে ওইগুলো তুলতে হয়। এখানকার জলে হাঙরের ভয় আছে, একটু সাবধানে নামতে হয়। চলো তোমাকে দেখিয়ে দিই। একটা গাছের নিচের রাস্তা দিয়ে আমরা সোজা নেমে এলাম বালু তটে। জলে নেমে বাম দিকে 1 কোমর জলে দাঁড়িয়ে বৃদ্ধ বললেন, এসো, সোজা চলো 10 পা, তারপর ডুব দিলেই পাহাড়। আমি বৃদ্ধের কথা মতো সেখানে ডুব দিয়ে দেখলাম সেখানে ছোট পাথরের একটা চড়া আছে বটে। তার গা থেকে 8-10টা ঝিনুক তুলে আনলাম। উত্তেজনার বশে তখনই সবগুলো ঝিনুক ভেঙে ফেললাম, কিন্তু কিছুই পেলাম না। বৃদ্ধ আমার বিবর্ণ মুখ দেখে বললেন, সারাদিন তুলে যদি একটা মুক্ত পাওয়া যায় তাহলে ভাববে অনেক পেয়েছ। এ কাজে বড় পরিশ্রম। আপনি তো এগুলো বিক্রিও করতে পারেন, তাহলে তো আপনার এত কষ্ট থাকে না। বৃদ্ধ হেসে বললেন, এখানে সবাই জানে আমি খুব গরিব। সকলে দয়া করে, কেউ পাগল ভেবে করুণাও করে। এখন যদি তারা জানতে পারে যে আমি মুক্তোর মালিক, তাহলে তোমার ওই বদরুদ্দিনই হয়তো লোকবল নিয়ে আমাকে খুন করবে। যাক সে কথা, তুমি ছেলে মানুষ, এসব বুঝবে না। আমার এই অর্থের দরকার নেই। যেভাবে আছি শান্তিতেই আছি। আমার অত্যন্ত ভালো লাগলো সেই বৃদ্ধকে। এখানে খাওয়ার কষ্ট, এত নির্জনতা, গাছতলায় দিন কাটাই, তবুও সেই সব সহ্য করে তার কাছেই থেকে গেলাম। বৃদ্ধের কাছে এই কিছুদিন থেকে এটা বুঝতে পেরেছি যে এমন অদ্ভুত ও অসাধারণ লোক সচরাচর দেখা যায় না। এই সব খেয়ে এবং এভাবে থেকে কি করে একটা মানুষ এত আনন্দে থাকতে পারে তা আমার মাথায় ঢোকে না। তিনি আমাকে সারা দিন লেখাপড়া শেখাতেন। জোয়ার ভাটা কেন হয়, গ্রহ নক্ষত্র কি, কত রকমের ঝিনুক আছে, কতগুলো সমুদ্র আছে, পৃথিবীটাই বা কি। আমার মন নিত্য নতুন শিক্ষার আনন্দে মেতে উঠল। কত যত্নে, কত স্নেহের সঙ্গে দাদু আমাকে সব কথা বুঝিয়ে বলেন। বর্ষা পেরিয়ে শরৎ এলো, সমুদ্র শান্ত হলো। একদিন পড়তে পড়তে ওনাকে জিজ্ঞেস করলাম, দাদু, একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, আপনি কোন জেলার লোক, আর এখানে এলেনই বা কি করে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে রইলেন, তারপর বললেন, আমি একজন সাধারণ মানুষ, ব্যাস, আর কিচ্ছু না। না না, ওসব কিন্তু শুনবো না দাদু। আপনাকে আজকে বলতেই হবে আপনি এখানে কেন এলেন। আমার নাম কালীবর রায়। আমি বরিশাল কোটালপাড়ার সিদ্ধেশ্বর তর্কাচার্যের সেজ ছেলে। আমি সংসার করিনি। বাবা মায়ের মৃত্যুর পর নানা দেশে নানা তীর্থে ঘুরে সেখান থেকে একদল মাঝির সাথে ঘটনাচক্রে পড়ে এখানে এসে উপস্থিত হই। এই জায়গার নির্জনতা আর এর চমৎকার দৃশ্য দেখে এখানেই থেকে গেলাম। সেই কবে থেকে আছি এখানে, তবু এখানকার দৃশ্য দেখে দেখে ফুরোয় না যেন। আর এখানেই আমি
থেকে যাব সারা জীবন। ওনার মুখে তার জীবনের ইতিহাস শুনে মনে হলো যেন ঝিনুকের মধ্যে বড় মুক্তোর সন্ধান আমি পেয়েছি। অন্য কোনো ঐশ্বর্যে আমার কি হবে? এনার পায়ের কাছে বসে থাকলে কত কিছু জানতে পারি, শিখতে পারি। সারা জীবন ধরে শিখলেও যেন শেষ হবে না। সমুদ্রের দিকে তাকিয়ে দাদু মাঝে মাঝে কোনো এক মস্ত বড় কবি কালিদাসের সংস্কৃত কবিতা আবৃত্তি করতেন। সুর করে করে সেই সব কবিতার অর্থ বুঝিয়ে দিতেন। পেছনে অনন্ত নীল সাগর আর মাথার উপরে মেঘে ঢাকা আকাশ। আমি যেন কোনো নতুন দেশের নতুন জীবনের সন্ধান পেলাম এখানে, যেখানে টাকা পয়সা সমস্ত কিছুর স্বপ্ন তুচ্ছ হয়ে যায়। শুধু মাঝে মাঝে বাড়ির জন্য মন কেমন করে উঠত। সেটা শুনে উনি বললেন, যাও না, ঘুরে এসো, আমি তো এখানেই আছি। এবার বদরুদ্দিনের নৌকা এলে ওদের সঙ্গে যেও। বেশ কিছুদিন পর বদরুদ্দিনের নৌকো এলো। ওনার কাছ থেকে বিদায় নেবার পালা। উনি বললেন, আমার কাছ থেকে কিছু একটা নিয়ে যাও। বলো, কি নেবে? কিছুই না, কেবল একটা মুক্তো নেব আপনার হাত থেকে। খুব বিস্মিত হলাম। তুমি ছেলে মানুষ, এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোজা কথা নয়। অনেক বড় বড় লোকও পারে না। আশীর্বাদ করি, তুমি মানুষ হও। দাদু, মানুষ হও মানে বড় লোক হও না তো? টাকার বড় লোক নয়। যাও, সাবধানে যেও। পুঁটুলি খুলে একটা মুক্তো আমার হাতে দিলেন। অমন মুক্তো আমি আগে কখনো দেখিনি। বদরুদ্দিনের নৌকোয় ওঠার সময় ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিলাম। দেখলাম ওর চোখেও জলের মতো কি যেন চিকচিক করছে। অনেক দূর থেকে দেখলাম তিনি ছবির মতো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের নৌকার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। বাড়ি ফিরে শুনলাম মা আর নেই। দাদামশাই আছেন বটে, কিন্তু রোগে শয্যাশায়ী। শরীর জীর্ণ শীর্ণ, অস্থি কঙ্কাল সার। আমাকে হারিয়ে দুঃখে মৃতপ্রায়। এই দীর্ঘ 7 বছরে আমার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। তবু আমাকে দেখেই দাদু বিছানা থেকে উঠে আমায় বুকে জড়িয়ে ধরলেন। আশ্চর্যের বিষয় এই যে আমি ফিরে আসার পর থেকেই তিনি যেন ক্রমশ সুস্থ হয়ে উঠলেন, হাতে পায়ে বল পেলেন। দাদামশাইকে সেই বৃদ্ধের দেওয়া মুক্তটি দেখাতে তিনি আমাকে এই নিয়ে ব্যবসা শুরু করতে বললেন। ব্যবসা শুরু করেছি, উন্নতিও করেছি। দাদামশাইকে ছেড়ে আর কোথাও যেতে পারলাম না। এবার আমাকে হারিয়ে ফেললে তিনি হয়তো বাঁচবেন না। এভাবে বছর খানেক কেটে গেছে। নির্জন দ্বীপের সেই বৃদ্ধ দাদুকে আজও ভুলতে পারিনি। তার ছবির মতো মূর্তিটি আমার মনের পটে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। জানি না তার সাথে আবার কবে দেখা হবে। মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই তাকে। তিনি বলছেন, দাদু, মানুষ হও, কখনো সময় নষ্ট করো না। কথাটি ছোট, কিন্তু জীবনের একটা মস্ত বড় উপদেশ। স্বপ্নের মধ্যেই তাকে বলি, আশীর্বাদ করুন। সেই সমুদ্র বেষ্টিত দ্বীপটি, সেই নীল জলরাশি, সেই চিৎ করানো কচ্ছপগুলো আবার যেন চোখের সামনে তখন ফুটে ওঠে। ফুটে ওঠে সুন্দরবনের 7 বছর। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই,
সঙ্গে বন্ধুদেরও জানান প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। পেজ 36-এ তুই একটা গঙ্গানিটা দিয়ে দে। ঘুমিও না ভাই, হাই হাই ঘুমিও না। ঘুমোচ্ছি কে বললো? কিন্তু পরের মুহূর্তেই পেজ 37 আমার মনে হলো দেশের বাড়ি দাওয়ায় আমি এসে বসে আছি। মা এসে আমাকে এক থালা গরম ভাত ও মাগুর মাছের ঝোল এনে আমাকে খেতে বসালেন। আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মাঝে মাঝে। মায়ের মুখে সেই প্রসন্ন হাসি। আমি বললাম এটা অ্যাজ ইফ ও ইমাজিন করছে। নীলু বলছে মা তোমাকে কতদিন দেখিনি। আর একটু স্লো যা। আচ্ছা। নীলু বলছে মা তোমাকে কতদিন দেখিনি। ওরা আমাকে ধরে রেখেছিল জানো, কিছুতেই তোমার কাছে আসতে দিচ্ছিল না। কিছুতেই তোমার কাছে আসতে দিচ্ছিল না। আবার বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।